আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করা, তোমাদের উদ্দেশ্যে আই এডুকেশন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সাজেশন ক্লাসে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রর আলটিমেটলি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত কমপ্লিট করব। সো সবাই একটু ক্লাসে দ্রুত চলে আসো, আর ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে জানাও যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা আমার কথা পারফেক্টলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। সো আমি শুরুতেই একটু সময় দিব যাতে করে সবাই ক্লাসটিতে যুক্ত হতে পারো এবং আমরা আমাদের ক্লাসটি সকল গ্রুপে একটু হচ্ছে শেয়ার করে দিব, এবং তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো ক্লাসে তোমরা একটু সকল বন্ধুদের শেয়ার এবং মেনশন করে দাও, তাহলে আমরা খুব দ্রুতই ক্লাসটি শুরু করতে পারবো। ওকে, সো আমি ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। আমরা সবার জন্য মাত্র 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব, দেন আমরা ক্লাসটা শুরু করে দেবো। সো সবাই দ্রুত একটু ক্লাসে চলে আসো, সবাই দ্রুত একটু ক্লাসে চলে আসো, সবাই দ্রুত একটু ক্লাসে চলে আসো। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, সবাই দ্রুত একটু ক্লাসে চলে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দিব। ওকে, ওকে, তাহলে আমরা আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। সো মোটামুটি আমি সবার জন্য একটু অপেক্ষা করলাম যাতে করে সবাই একসাথে যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। সো এই তো ইতিমধ্যে তোমরা অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ, সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা এবং তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? এই শেষ মুহূর্তে এসে পড়াশোনা কেমন চলতেছে? আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে দশম অধ্যায় এই সকল অধ্যায়গুলো কমপ্লিট করব, এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে রুটিন প্রকাশ করে দিব যে ভাইয়া কেমিস্ট্রি ক্লাস কবে হবে, বায়োলজি ক্লাস কবে হবে, দেন হচ্ছে উচ্চতর গণিত ক্লাস কবে হবে। সো পূর্ণাঙ্গ রুটিনটা আমি তোমাদের আজকের ক্লাসে প্রকাশ করে দেবো, একটু পরেই রুটিনটা তোমাদেরকে প্রকাশ করে দেবো। ওকে, তাহলে চলো আমরা বেশি কথা বলবো না। এই তো মোটামুটি সবাই চলে আসছো, ঠিকঠাক আছে, আমিও চেক করে নিয়েছি। তাহলে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা আমরা শুরু করে দিই, ঠিক আছে? সো সর্বপ্রথম মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা দিয়ে শুরু করতেছি। সো আমরা চলো দেখো, সর্বপ্রথম যে কোশ্চেনটা আছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন 24-25 সেশনে আসা। সো আমরা একটু দেখার ট্রাই করি যে ভাইয়া এখান থেকে আমাদের কি বলতেছে আসলে প্রশ্নটায়, যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ 3 গুণ করা হলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে। তার মানে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, তাহলে ভর ও ব্যাসার্ধ উভয়কেই কিন্তু 3 গুণ করছে। ভর এবং ব্যাসার্ধ, ভর এবং ব্যাসার্ধ উভয়কেই কিন্তু 3 গুণ করছে। তাহলে তোমাকে পরবর্তীতে অভিকর্ষ ত্বরণ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে দেখো, আমরা অভিকর্ষ ত্বরণের বেসিক সূত্র কি জানি ভাইয়া? অভিকর্ষ ত্বরণের বেসিক সূত্র আমরা জানি যে ভাইয়া জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? সো এখান থেকে মজার একটা বিষয় দেখো, আমরা জি এর সাথে আর এর কি সম্পর্ক পাচ্ছি? আমরা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক পাচ্ছি, তাই না? জি এর সাথে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু যদি আমাদের অভিকর্ষ ত্বরণ যদি ঘনত্ব থাকে, ঘনত্বের সঙ্গে তুলনা করি, তাহলে জি ইকুয়াল টু 4/3 পাই আর রো জি। একই সাথে আমরা যদি দেখি জি এর সাথে আর এর কি সম্পর্ক হয়ে গেছে? সমানুপাতিক। সো এই বিষয়টা তোমরা অবশ্যই কেয়ারফুল থাকবা, যেহেতু সম্পর্ক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি প্রশ্ন আসছে, ঘনত্ব থেকে তেমন একটা আসে নাই। আমার মনে হয় ইনশাল্লাহ যদি প্রশ্ন আসে তাহলে এখন ঘনত্ব থেকে চলে আসতে পারে, কারণ আমাদের সিম্পল অনুপাত দিয়ে কিন্তু অলরেডি রাজশাহী ইউনিভার্সিটিতে দেখো রিসেন্ট সালে 24-25 প্রশ্ন আসছে। সো ঘনত্ব আর কখন ঘনত্ব থাকবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিচ্ছি। যদি পরীক্ষার প্রশ্নে তোমরা দেখো, যে ভাইয়া ঘনত্ব নিয়ে কোনো কথাবার্তা বলা নাই, তখন তোমরা জি এর সাথে আর এর কি সম্পর্ক দিবা?
আমাদের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর যদি ঘনত্ব থাকে তাহলে আমাদের জাস্ট সমানুপাতিক সম্পর্ক। সো এই বিষয়টা খেয়াল রাখবা, কোথায় কে কনস্ট্যান্ট থাকতেছে, কোথায় কে কনস্ট্যান্ট থাকতেছে। সো আমি এখান থেকে বলতে পারতেছি যে ভাই এখানে আমাদের রো কনস্ট্যান্ট, সো ঘনত্ব থাকলে ঘনত্ব সূত্র নিব, আর ঘনত্ব না থাকলে নিব না। তার মানে এখানে কি আমরা বলতে পারি যে ভাইয়া এম কনস্ট্যান্ট। সো কোথায় কে কনস্ট্যান্ট এই বিষয়টা খেয়াল রাখবো। সো দেখো এই প্রশ্নে কি আমাদের কোথাও ঘনত্ব বলা আছে, কোথাও কি ঘনত্ব বলা আছে, দেওয়া আছে কোথাও, কোথাও কি ঘনত্বর কথা বলা আছে? না, জাস্ট বলছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ 3 গুণ করা হলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে। তাহলে দেখো যেহেতু সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, সো আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারবো। তাহলে দেখো আমাদের এই সূত্র থেকে আমরা লিখতে পারবো না যে ভাইয়া জি সমানুপাতিক এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ভর আর ব্যাসার্ধ যেহেতু বলছে, তাহলে আমরা পুরো সূত্রটা নেওয়ার দরকার নেই। দেখো এখান থেকে আমরা কি করতে পারবো, জাস্ট মান বসাই দাও। তাহলে এখানে যদি জি টু ইকুয়াল টু লিখি বা জি ড্যাশ ইকুয়াল টু লিখি, তাহলে ভর কি করছে 3 গুণ, ব্যাসার্ধ যদি 3 গুণ করি তাহলে 3 এর উপর স্কোয়ার চলে যাবে, আর এখানে আমাদের জি ওয়ানটা নিচে এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে জিটা থেকে গেল। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি যে ভাইয়া 3 ডিভাইডেড বাই 3 3 9 ইন্টু জি, এটা কি জিই বলতে পারি যে ভাইয়া পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর আলটিমেটলি অভিকর্ষ ত্বরণটা। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা বলতে পারি যে ভাইয়া এখান থেকে আমরা পাচ্ছি 3 3 9, তার মানে আমরা হচ্ছে কত পাচ্ছি, তাহলে 3 পাচ্ছি। তাহলে আমাদের 9.8 ডিভাইডেড বাই আমাদের কত চলে আসতেছে 3, 9.8 ডিভাইডেড বাই 3। ও এত কিছু করাই লাগবে না, এত কিছু করাই লাগবে না, আমাদের আলটিমেটলি তার আগেই উত্তর দেওয়াই আছে। এত কিছু করা লাগবে না, তার আগেই আমাদের কি দেওয়া আছে ভাইয়া, উত্তরটা দেওয়া আছে, তার আগেই আমাদের উত্তর দেওয়া আছে, জি/3 করলেই হবে। সো আমাদের এত কাহিনী করা লাগবে না। দেখো আমাদের এইখান থেকে যদি আমরা কাটাকাটি করি দেন আমরা পাচ্ছি হচ্ছে জি/3, এইটাই দেওয়া আছে আমাদের মূলত সঠিক উত্তর। তাহলে জি/3 কোথায় আছে, জি/3 দেখো আমাদের বি নাম্বারটা। দেখো এই যে তোমরা চোখের পলকেই, চোখের দেখায় ভুল করতে পারো, 1 ডিভাইডেড বাই 9 জি দেখানো যাবে না ভাই, 9 আসছিল বাট উপরে তো আমাদের একটা 3 আছে, সো 3-র সাথে কাটাকাটি চলে যাবে। সো আমাদের এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের এই যে জি যেমন 9.8, এটার বেশ কয়েকটা গুণিতক আছে, তোমাকে হাতে ক্যালকুলেশনের জন্য অবশ্যই সব সময়ের জন্য একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাহলে যদি আমরা একটু ওই জিনিসগুলো দেখি, যেমন হচ্ছে আমাদের সব থেকে যেটা বেশি পাবো আমরা 9.8 ইন্টু 5 কত, পরীক্ষার হলে তুমি এইভাবে গুণ করতে যাবা না যে ভাই 9.85 এরকম করে গুণ করতে গেলে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, তোমাকে ডিরেক্টলি এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা অলওয়েজ তুমি দেখতে পারবা। এটা কি ভাইয়া, এটা তুমি অলওয়েজ ম্যাক্সিমাম সময় 9.8-এর এই গুণিতকটা তুমি দেখতে পারবা, 9.8-এর তুমি কি করতে পারবা ভাই, এই গুণিতকটা দেখতে পারবা। তাহলে 9.8-এর সাথে 5 গুণ করলে 49 হয়, তারপরে 9.8 ইন্টু 2 অলওয়েজ দেখতে পারবা 19.6 হয়, 19.6 হয়। তারপরে 9.8 ডিভাইডেড বাই 2 কত, 4.9 হয়। সো এই জিনিসগুলো এই কয়েকটা সব থেকে বেশি দেখতে পারবা। সো হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদেরকে বেশ কয়েকটা জিনিসের মান একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। যেমন আমি যদি বলি যে ভাইয়া আমাদের হচ্ছে √2 মান কত, 1.41, আমি যদি বলি ভাইয়া √3 মান কত, 1.7। সো এই ধরনের বেশ কিছু জিনিস আমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ওকে, সো যেহেতু ক্যালকুলেটর নাই তার মানে আমাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে বেশ কিছু জিনিস একটু মাথার মধ্যে আনতে হবে। সো কি কি মূলত মুখস্থ রাখতে হবে, আমি দেখবা যে ক্লাসের মধ্যেই যেই টপিকে যেই জিনিসটা মুখস্থ রাখতে হবে, যেমন আমি যে বললাম যে অভিকর্ষ ত্বরণের এই কয়েকটা কিওয়ার্ড মনে রাখবা, সো আমি ক্লাসের মধ্যেই তোমাদেরকে বলে দিব। ওকে, ক্লাসের মধ্যেই তোমাদেরকে বলে দিব। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। এই তো মোটামুটি ফারিন, সুমাইয়া, শাম্মী সবাই উত্তর করছো বি নাম্বার, সো সবাইকেই ধন্যবাদ, সঠিক হয়েছে। সো তোমরা কিন্তু ক্লাসে ভাইয়া রেসপন্স করার ট্রাই করবা। ওকে, সো ভুল হলে কোনো সমস্যা নাই, আমি তো বারবার বলি যে ভাইয়া যত পারো মুন্না ভাইয়ের ক্লাসে ভুল করো, যাতে এই ভুলগুলো পরীক্ষার হলে রিপিট না হয়। ওকে, তুমি যেটা জানো অলরেডি এডমিশন টাইম অনেক পার করে ফেলছো ভাই, তার মানে তোমার অন্তত 2 থেকে 3 বার নিজেই তুমি সিলেবাস কমপ্লিট করছো, কারণ ঢাবিতে পরীক্ষা দিছো, জগন্নাথে পরীক্ষা দিছো, রাজশাহীতে পরীক্ষা দিছো, মোটামুটি যেখানেই পরীক্ষা দিছো না কেন, এই রাজশাহীতে কেন, আমি মানে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিছো, রাজশাহীতে সামনে দিবা, মানে যেখানেই পরীক্ষা দিছো না কেন পরীক্ষার আগে তো অবশ্যই রিভিশন দিয়ে গেছো, তাই না, পুরো সিলেবাসটা একবার হলেও চোখ বুলাই গেছো। সো তুমি কিন্তু সব কিছু জানো, সো তোমাকে এখন কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো মনে করো যে এইটাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, এইরকম সিরিয়াসনেস দিয়েই তোমাকে একটা খাতা কলম নিয়ে বসবা, জাস্ট রাফ করে উত্তর করে ভাইয়া করার আগেই তোমরা উত্তর দেওয়ার ট্রাই করবা। ওকে, ভুল হলে তো কোনো সমস্যা নাই, ওইটা আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিব। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা চলে যাই। আচ্ছা শাওন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়, তোমরা সবাই কেমন আছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। সো নেক্সটে যাওয়ার আগে দেখো আমি তোমাদের তো বললাম 2টা সূত্র অলওয়েজ মনে রাখবা, জি এর যে ভাইয়া জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর একটা সূত্র আছে যে ভাইয়া জি ইকুয়াল টু 4/3 পাই আর রো জি, কোনটাতে ঘনত্ব আছে কোনটাতে ঘনত্ব নাই এগুলো একটু দেখে শুনে তারপরে উত্তর করবা। সো এখন জি এর বেশ কিছু জিনিস আমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো অনেক ফিক্সড মান,
জি এর ফিক্সড মান, দেখো অভিকর্ষ ত্বরণ এমন একটা অধ্যায়, আলটিমেটলি হচ্ছে অভিকর্ষ ত্বরণ বলে আমাদের হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ এমন একটা অধ্যায়, এখান থেকে তুমি দেখা মাত্রই বেশ কয়েকটা প্রশ্ন মুখস্থ অ্যান্সার বসাই দিতে পারবা। যেমন আমাদের এখানে ফিক্সড কিছু আছে, দেখো ফিজিক্সে কি তুমি মুখস্থ করবা? না ভাইয়া, ফিজিক্সে নর্মালি মুখস্থ করবা না, কিন্তু মুখস্থ করতে হবে কোনগুলান? যেগুলান ভাইয়া ফিক্সড, মানে ফিক্সড, জীবনও চেঞ্জ হবে না, সেগুলো তুমি কষ্ট করে মনে রাখবা বা মুখস্থ করে রাখবা। কেন কেন ভাইয়া বলো তো দেখি? এটা কি না বুঝে মুখস্থ করবা? না, ফিক্সড মান, ফিক্সড মান দেখেই তোমাকে দাগাই দিতে হবে। তুমি যদি এখন এগুলো ক্যালকুলেশন করে মিল করতে চাও, তুমি ক্যালকুলেশন করলেও যে অ্যান্সার আসবে, আবার একজন ধাপ করে মুখস্থ মান বসাই দিবে, কারণ ফিক্সড মান যেগুলো জীবনও চেঞ্জ হয় না, সেগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে। ওকে, আচ্ছা তাহলে চলো এখন এই জি এর মান কোথায় কোথায় শূন্য হয় আমরা একটু দেখি। এইখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক থিওরি টাইপ প্রশ্ন আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিখে রাখতে পারো, অভিকর্ষ স্তরণ থেকে একটা প্রশ্ন পাবাই, অভিকর্ষ স্তরণ থেকে একটা প্রশ্ন পাবাই, 100% শিওর। সো একটা প্রশ্ন আর কিভাবে ঘুরায় পেঁচে আসতে পারে আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি যে জি এর মান কোথায় শূন্য ভাইয়া, জি এর মান কোথায় শূন্য। দেখো ভূপৃষ্ঠ হতে r/2 উচ্চতায় জি এর মান শূন্য, এটা একটু কষ্ট করে যদি মনে রাখো, এটা ফিক্সড। ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় জি এর মান শূন্য, তাহলে ডিরেক্ট তুমি দেখা মাত্র উত্তর করতে পারবা। আবার মহাকাশে আমাদের জি এর মান শূন্য, প্যারাশুটে জি এর মান শূন্য, আবার পৃথিবীর কেন্দ্রে আমাদের জি এর মান শূন্য। তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর যদি ওজন থাকে, তাহলে ওজন কত হবে? জি এর মান শূন্য, দ্যাট মিনস আলটিমেটলি শূন্য হয়ে যাবে। ওকে, সো এই ধরনের কোশ্চেন থিওরি টাইপের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক অনেকবার আসছে। সো এই ইনফরমেশনগুলো তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, শাওন বলছো ভাইয়া আর ইউ থেকে কমন আসবে? হ্যাঁ ইনশাআল্লাহ, কমনের জন্যই তো ক্লাস নেওয়া হচ্ছে। ভাইয়ার অভিজ্ঞতার আলোকে খুব সুন্দর মতো তোমার সিলেবাসটা পুরোটাই একবার রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো ইনশাআল্লাহ আশা রাখতে পারো ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক বেনিফিটেড তোমরা হবা। ওকে, আচ্ছা সো চলো আমরা মূলত ক্লাসে কি আধ্যাত্মিক কথাবার্তা বলতেছি? না, আমরা ক্লাসে দেখো প্রত্যেকটা প্রশ্নই বিগত বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নই অ্যানালাইসিস করবো। সো আসবে না কেন কমন? ইনশাআল্লাহ চলে আসবে। ওকে, সো চলো আমরা অভিকর্ষ স্তরণ থেকে আর কিছু একটু ইনফরমেশন দেখি, যেগুলো আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে বা লাগবে। সেটা কি? আমাদের জি এর মানের পরিবর্তন, যেমন আমাদের কোথায় জি এর মান কমে, কোথায় জি এর মান বাড়ে, কোথায় আমাদের কম। দেখো কয়েকটা বিষয় আমাকে খেয়াল রাখতে হবে থিওরি টাইপ প্রশ্নের জন্য। কোথায় কম, কোথায় বেশি, মেরু অঞ্চলে বেশি নাকি বিষুবীয় অঞ্চলে বেশি, কম বেশি, এবং আমাদের কোথায় সর্বাধিক, সর্বাধিক আর কোথায় সর্বনিম্ন, কোথায় সর্বনিম্ন। এই কয়েকটা বিষয় তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো থেকে থিওরি টাইপ প্রশ্ন আসবে। কি আসবে? থিওরি টাইপ প্রশ্ন। তোমার যদি জানা থাকে তুমি দেখা মাত্রই খুব সহজেই উত্তর করতে পারবা। ওকে, যেমন দেখো ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে আমাদের জি এর মান কমবে। তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে যাও, ভূপৃষ্ঠ থেকে নিচে যাও, যেখানেই যাও না কেন জি এর মান কি হবে ভাইয়া? কমবে। উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে। ওকে, আবার ভূপৃষ্ঠে আমাদের জি এর মানটা কি হয়? সর্বোচ্চ হয়। তাহলে কোথায় সর্বোচ্চ? ভূপৃষ্ঠে সর্বোচ্চ হচ্ছে, কিন্তু উপরে গেলেও কমতেছে, নিচে গেলেও কমতেছে। ওকে, আবার দেখো পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, তাই বস্তুর ওজনও শূন্য হয়। এটা অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আসছে। পৃথিবীর কেন্দ্রে তোমাকে বলছে যে অনেক কিছু, সব কিছু ইনফরমেশন দিয়ে তোমাকে বলছে যে ভাই পৃথিবীর কেন্দ্রে এই বস্তুটার ওজন কত হবে। ভাই জি এর মান যেহেতু শূন্য, কারণ ওজন, ওজন ইকুয়াল টু আমরা কি জানি? দেখো ওজন, ওজন ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাই না? সো জি এর মান যেহেতু শূন্য, তাহলে শূন্যের সাথে যাই গুণ করো না কেন তাই শূন্য চলে আসবে। আমরা যদি তারপরে আসি যে ভাইয়া আমাদের বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে জি এর মান বাড়তে থাকে, অর্থাৎ অক্ষাংশ বাড়লে আমাদের জি বাড়বে। ওকে, তার মানে বিষুবীয় অঞ্চলে জি এর মান সব থেকে কম। তাহলে কোথায় সব থেকে কম? এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য, একদম থিওরি টাইপ প্রশ্ন, অনেকবার অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। সো বিষুবীয় অঞ্চলে জি এর মান সব থেকে কম, আবার মেরু অঞ্চলে জি এর মান সব থেকে বেশি। সো কোথায় কম, কোথায় বেশি? সো এই বিষয়টা তোমরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা, কারণ এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি অনেকবার প্রশ্ন আসছে। সো আমরা অভিকর্ষ স্তরণ থেকে যে টাইপের থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে সেটা একটু তুলনামূলক ধারণা নিয়ে নিলাম। ওকে, সেটার একটু আমরা তুলনামূলক ধারণা নিয়ে নিলাম। তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো পরবর্তীতে আমাদের যেহেতু অভিকর্ষ স্তরণের মান ফিক্সড, সো অমুক গ্রহের অভিকর্ষ স্তরণের মান কত, এটা ডিরেক্ট পরীক্ষায় আসতে দেখা যায়। ওকে, সো এই বিষয়গুলো আমি একটু দাগাই দিব যেটা সব থেকে বেশি আসে। যেমন সব থেকে বেশি আসে চাঁদেরটা, চাঁদে অভিকর্ষ স্তরণের মান কত, এইটা সব থেকে বেশি আসে। ঠিক আছে, সো এগুলো আসলে ফিক্সড, তোমাকে অনেক অনেক ইনফরমেশন দিবে, দিয়ে বলবে যে ভাইয়া চাঁদে অভিকর্ষ স্তরণের মান কত। তাহলে চাঁদে অভিকর্ষ স্তরণের মান তো ফিক্সড, তুমি ডিরেক্ট মুখস্থ বসাই দিতে পারবা। দেখো চাঁদে অভিকর্ষ স্তরণের মান কত? আমাদের 1.95 ms ইনভার্স 2, 1.95 ms ইনভার্স 2। ওকে, সো দেখো আমাদের এই মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল এই দুটো অনেক গুরুত্বপূর্ণ। সো মেরু অঞ্চল অর্থাৎ 90 ডিগ্রি অক্ষাংশ এবং বিষুবীয় অঞ্চল অর্থাৎ 0 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ স্তরণ, এটা রাজশাহীতে অলরেডি আসছে, এটা অলরেডি রাজশাহীতে আসছিল। ওকে, সো মেরু অঞ্চলে কত, বিষুবীয় অঞ্চলে কত মনে রাখবা।
তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবা, অলরেডি একবার রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহীতে অভিজ্ঞ স্তরের মান কত এটা আসছিল, সো রাজশাহীটা একটু দেখে যাইতে পারো। আবার আদর্শ মান হিসেবে কোনটা ধরা হয়, 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে আদর্শ মান ধরা হয়। সো আদর্শ মানটা দেখো এইখানে হাতে ক্যালকুলেশনের জন্য অনেক কাজে লাগবে, যে ভাই এমএস ইনভার্স টুতে কত 9.81, 9.81। আবার যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স টুতে আমাদের 981। আবার যদি ফিট পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যাই তখন আমাদের 32। ওকে, সো কখন কোন এককে বসাচ্ছি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, সো প্রত্যেকটা এককে একটু মনে রাখবা, কারণ এই কাজগুলা নর্মালি হাতে ক্যালকুলেশনে লাগবে, হাতে ক্যালকুলেশনে আমার লাগবে। হাতে ক্যালকুলেশনে কি ভাইয়া আমার এখান থেকে প্রশ্ন আসবে, হাতে ক্যালকুলেশনে এখান থেকে কাজে লাগবে। ওকে, হাতে ক্যালকুলেশনে এখান থেকে কাজে লাগবে। ওকে, আচ্ছা, আর পৃথিবীর কেন্দ্রে তো আলটিমেটলি শূন্য, এটা তো তোমরা জানোই। সো যে কয়েকটা দাগায় দিলাম, দেখো যে কয়েকটা দাগায় দিলাম, স্টার মার্ক করে দিলাম, এগুলো আসলে তোমাদের জন্য ফরজ, মনে রাখাটা ফরজ, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। অলরেডি এগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, ভাইয়া কি আন্দাজে কথা বলতেছি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাকে বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের জি এর তারতম্য হওয়ার কারণ, এটা থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে যে ভাইয়া জি এর মানের তারতম্য হয় কেন। জি এর মানের তারতম্য হওয়ার তিনটা কারণ আছে, একটা হচ্ছে উচ্চতর ক্রিয়া, আর একটা হচ্ছে অক্ষাংশ ক্রিয়া বা পৃথিবীর আকৃতির জন্য, আর একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা আহ্নিক গতির জন্য। থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা জি এর মানের তারতম্যের কারণ। সো তিনটা কারণ আছে, উচ্চতর ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া এবং আমাদের পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। সো অক্ষাংশ ক্রিয়াকে পৃথিবীর আকৃতির জন্য বলা হচ্ছে, আবার ঘূর্ণন ক্রিয়াকে আহ্নিক গতির জন্য বলা হচ্ছে। সো এইগুলোর অপর নামগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? পরীক্ষার প্রশ্নে দেখবা যে অপর নাম চলে আসছে। ওকে, সো চলো আমরা পরবর্তীতে যদি যাই, দেখো এই যে পরবর্তীতে আমি তোমাদেরকে বলছিলাম না আজকের ক্লাসে তোমাদেরকে রুটিন দিয়ে দিব। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের একদম যে ফাইনাল সাজেশন ক্লাসগুলো হবে, পরীক্ষার আগের দিন পর্যন্ত টানা ক্লাস হবে, পরীক্ষার আগের দিন পর্যন্ত টানা ক্লাস হবে। দেখো অলরেডি আমরা 6 তারিখে ক্লাস করে ফেলছি ফিজিক্স প্রথম পত্র, আমরা 7 তারিখে আজকে ক্লাস করতেছি ফিজিক্স প্রথম পত্র। এই দুইটার মাধ্যমে ফিজিক্স একটু ক্লাস বেশি দিয়েছি, যেহেতু আলটিমেটলি শুরু করছি ফিজিক্স দিয়ে, সো আমি একটু শর্ট করে ফিজিক্স ক্লাসগুলো কমপ্লিট করতেছি। ওকে, সো আমরা 6-7 ফিজিক্স প্রথম পত্র আমরা শেষ করব, আজকে হলে ফিজিক্স প্রথম পত্র শেষ। তারপরে 8 এবং 9 আবারও তোমাদের সাথে আমার দেখা হবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। সো প্রত্যেকটা ক্লাসই কিন্তু দেখো, প্রত্যেকটা ক্লাসই আমাদের রাত 8:30 ফিক্স টাইম, রাত 8:30 অনুষ্ঠিত হচ্ছে, রাত 8:30 অনুষ্ঠিত হচ্ছে। সো ক্লাসগুলো কোথায় হবে ভাইয়া? দুইটা ক্লাস ফ্রিতে হয়ে পরে ওগুলো পেইডে হবে না, প্রত্যেকটা ক্লাসই আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে লাইভে অনুষ্ঠিত হবে। ওকে, রাত 8:30 বা 8:30 প্রতিদিন তুমি আই এডুকেশন ফেসবুক পেজে চলে আসবা, ক্লাস পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তারপরে আসো যে 10 তারিখ ভাইয়া রসায়ন দ্বিতীয় পত্র, 11 তারিখ রসায়ন প্রথম পত্র, 12 তারিখ উচ্চতর গণিত প্রথম পত্র, 13 তারিখ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, 14 তারিখ জীববিজ্ঞান প্রথম পত্র এবং 15 তারিখ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। একদম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সুন্দরভাবে রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে, তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমার যদি প্রয়োজন পড়ে। ওকে, এছাড়াও আমরা হচ্ছে আই এডুকেশন পেজ থেকেও অলরেডি মনে হয় পোস্ট করে দিয়েছি। ওকে, সো তাহলে চলো আমরা হচ্ছে এই যে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাদেরকে যে ভাইয়া আমরা হচ্ছে যেহেতু গুচ্ছর জন্য লম্বা একটা সময় পাওয়া যাবে, সো এখন থেকেই গুচ্ছর জন্য খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে যাচ্ছি, তাহলে করণীয় কি, কীভাবে পড়াশোনা করবো বা গুচ্ছর কেন্দ্রিক আপনাদের কোনো কোর্স আছে কিনা। সো আমরা এই ইউনিটের শিক্ষার্থীদের জন্য অলরেডি কিন্তু আমাদের অনলি জিএসটি ব্যাচটা কিন্তু লঞ্চ করে দিয়েছি, যেখানে তোমরা আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এটা শুধুমাত্র গুচ্ছকে কেন্দ্র করেই ক্লাসগুলো হবে, ঠিক আছে? গুচ্ছ বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড মেনটেন করেই লাইভ ক্লাসগুলো হবে। এই লাইভ ক্লাসগুলোর পাশাপাশি তোমরা গিফট হিসাবে আমাদের যে ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস তোমরা ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়ে যাবা। সো তোমার যেই অধ্যায়ে বেশি সমস্যা সেখান থেকে একদম ফাউন্ডেশন ক্লাসগুলো করে তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা। অনেকেই আসো যে ভাইয়া উচ্চতর গণিত বা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবা, সো তোমাদের জন্য বাংলা ইংরেজি ক্লাসও আমাদের ওয়েবসাইটে খুব সুন্দর মতো আমরা রেডি করে রেখেছি। সো বাংলা ইংরেজি ক্লাসও তোমরা পেয়ে যাচ্ছ। সো আলটিমেটলি কোর্সে ভর্তি হওয়ার জন্য দুইটা সিস্টেম আছে, তুমি চাইলে লেকচার শিট সহ ভর্তি হতে পারবা, তুমি চাইলে লেকচার শিট ছাড়া ভর্তি হতে পারবা। সো লেকচার শিট সহ হচ্ছে 2499 টাকা এবং লেকচার শিট বাদে 1499 টাকায় তুমি ভর্তি হতে পারবা। কোর্সের বিস্তারিত জানতে বা হচ্ছে ভর্তি হতে আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করলে তোমাকে বিস্তারিত বলে দেবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই যে ভাইয়া পরবর্তী কোশ্চেনটা কি বলা আছে, সবাই একটু উত্তর করার চেষ্টা করবা। এটাও রিসেন্ট সালে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, 23-24 আসা প্রশ্ন। ওকে, সো দেখি এখানে কি বলছে, দেখো তো যে ভাইয়া পৃথিবীকে সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলো, তার মানে কি করছে ভাই, ব্যাসার্ধটা কিন্তু অর্ধেক করে ফেলছে। ওকে, তাহলে অভিকর্ষ ত্বরণের
মান কত হবে? তাহলে দেখো এখানে কোনো ঘনত্ব আছে, তাহলে ঘনত্ব নাই, তাহলে ঘনত্ব সূত্র পড়বে না। আমরা একটু আগেই জানলাম যে ভাইয়া জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে কি করছে ভাই, আমাদেরকে জি টুর মান বের করতে হবে, তাই না? তাহলে জি টুর, তাহলে জি এর সাথে আমরা কি জানি, আর এর আমাদের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে অর্ধেক করছে, তার মানে এখান থেকে যদি আমরা 1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কি অর্ধেক, তার মানে হাফ, তার উপরে স্কোয়ার করে দেই। আর এখানে তো জি টু, তার মানে এখানে জি ওয়ান বা জিই হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই 1/4, দ্যাট মিনস আমাদের 4 জিই। তাহলে আমরা কি করবো ভাই, 9.8 এর সাথে জাস্ট 4 গুণ করে দিতে হবে। 9.8 এর সাথে 4 গুণ করলে অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে দেখো 9.8 এর সাথে, সো গুণ করাও লাগবে না, তুমি অপশনের দিকে তাকাবা। দেখো গাধার মতো প্রশ্ন সময় অযথা নষ্ট করা যাবে না। তুমি হাতে ক্যালকুলেশন করার আগে মাস্ট তোমাকে অবশ্যই একবার অপশনের দিকে তাকাইতে হবে। হাতে ক্যালকুলেশন করার আগে, দেখো গুণ করার আগে হাতে এটা নোট করে দেই, ক্যালকুলেশন করার আগে অবশ্যই অপশনে একবার দেখবা, অবশ্যই অপশন একবার দেখবা, তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে যাবা, বা হাতে ক্যালকুলেশন না করেও তুমি উত্তর দাগাই দিতে পারবা। দেখো 9.8 এর সাথে 4 গুণ, ধরে নাও এটা ভাই 10 আছে, তাহলে 40-এর কাছাকাছি অ্যান্সার হবে। দেখো 9.8 হবে না, 4.9 হবে না, 9.6 হবে না, তোমাকে ক্যালকুলেশন করার দরকারই নাই, তুমি দেখা মাত্রই উত্তর দাগাই দিতে পারতেছো। বুঝা গেছে? দেখা মাত্রই উত্তর দাগাই দিতে পারতেছো, বুঝতেছো রে? সবাই কি বুঝতে পেরেছো? বলো তো দেখি, সবাই কি বুঝতে পেরেছো? খুব সুন্দর না? তার মানে তুমি যেটাই হাতে ক্যালকুলেশন করো না কেন, অবশ্যই ক্যালকুলেশন করার আগে তুমি অপশনের দিকে তাকাবা, তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা যে ভাইয়া কি অবস্থাতে আছে। ওকে, আর যদি এরকম কপাল ভালো থাকে তাহলে তো ডিরেক্ট তুমি দেখা মাত্রই উত্তর দাগাই দিতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। ওকে, সো নেক্সটে দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আমাদের মুক্তিবেগ থেকে চলে আসছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে 23-24-এ। সো একটি গ্রহের ব্যাস দেওয়া আছে 5000 কিলোমিটার। দেখো সবার আগে তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাই ব্যাস নাকি ব্যাসার্ধ, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভাইয়া ব্যাস নাকি ব্যাসার্ধ। সো ব্যাস দেওয়া আছে, সো খেয়াল রাখবা। ওকে, আচ্ছা 5000 কিলোমিটার। আবার দেখো এখানে কিন্তু কিলোমিটার একক আছে, সো একক কনভার্ট করবো কি করবো না, অনেকে আছে কিলোমিটার দেখা মাত্রই মিটারে করে দেয়। না বাবা, অপশনের দিকে তাকাইতে হবে যে কিলোমিটারকে তুমি আদৌ মিটারে বানাবা কিনা। দেখো সব অপশন কিলোমিটার আছে, তাহলে দরকার আছে নাই, তাহলে কিলোমিটারই থাকবে। ওকে, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 5 ms/2। ওকে, ঠিক আছে, 5 ms/2। আচ্ছা, গ্রহের পৃষ্ঠ হতে বস্তুর মুক্তিবেগ কত হবে? তাহলে দেখো এখানে কি বলছে ভাইয়া, মুক্তিবেগ কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে মুক্তিবেগের সূত্রটা কি আসলে? মুক্তিবেগের সূত্র হচ্ছে v = √2gr। এখন এটাকে আর কিভাবে লেখা যায় ভাইয়া? দেখো এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা দেখো জি এর মানটা বসাই দিতে পারি। তাহলে জি এর মান দেখো, এইটা একটা তো সূত্রে গেল, আরো একটা ফরমেশন তোমাকে এখান থেকে তুমি আনতে পারবা। সেটা কি ভাইয়া, যে v = √2gm ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে তো আগে থেকে একটা আর ছিল, তাহলে এই আর একটা কাটা, তার মানে আমরা এটাকে এইভাবেও লিখতে পারবো যে ভাই ভিই, দ্যাট মিনস আমাদের পৃথিবীর মুক্তিবেগ আলটিমেটলি এইভাবে লিখতে পারবো যে 2gm ডিভাইডেড বাই আর, ঠিক আছে? সো এই দুইটা ফরমেশন তুমি মনে রাখবা। সো তুমি একটা মনে রাখলেই চলে, যেহেতু এটা ছোটখাটো, সো এটাই মনে রাখবা যে ভাই মুক্তিবেগ v = √2gr। ওকে, সো তুমি এইভাবে একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে তুমি নিয়ে আসতে পারবা। সো কখন কোন ফরম্যাট হবে? যখন আমাদের ভর দেওয়া থাকবে তখন আমরা এই ফরম্যাট, আর যদি ভর না থাকে তখন এই ফরম্যাট। তাহলে দেখো এখানে কি ভর টর আছে? না, ভর নাই, জাস্ট আর এর মান আছে, বাট এটা ব্যাসে আছে, তাহলে ব্যাসার্ধ করতে হবে, যেহেতু আর মানে কি ব্যাসার্ধ প্রকাশ করে। তাহলে এটা কত হবে ভাই? 2500, 2 দ্বারা ভাগ করে দিলাম, 2500, 5000 থেকে 2500 কিলোমিটার আমরা পাইলাম, এটা হচ্ছে আর এর মান। ওকে, আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের জি এর মান। তাহলে এখন এখানে বসাই দাও, হাতে ক্যালকুলেশন করতে হবে জাস্ট। সো ভি = √2 জি এর মান কত ভাই? জি এর মান দেখো দেওয়া আছে 5, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ কত? 5 ইন্টু আর এর মান কত ভাইয়া? যে 2.5। এটাকে 2500কে আমি চাইলে এভাবে লিখতে পারি না যে ভাইয়া 2.5, দেখো আমাদের কত আসতেছে ভাইয়া? সো 25 10⁻⁴ কত? এখান থেকে এইভাবে আগে লিখতে পারি যে ভাইয়া 25 10⁻²। ছোট বড় মানকে ছোট করব, তাহলে পাওয়ার বাড়াইতে হবে, তাহলে 10⁻³ লিখতে পারবো। দেখো এটা কেন করলাম, এই যে কাজে লাগতেছে। দেখো 10 কত হবে? 2.5 × 10⁻3। তাহলে দেখো এই যে 2.5 × 2 কত হয় বাবা? 5। তাহলে 5 আর 5 25, দ্যাট মিনস √25
25 পাচ্ছি, 25 পাচ্ছি আমরা। আর কি পাচ্ছি? রুট ওভার 25 পেয়ে যাচ্ছি। এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে কি কিলোমিটারকে কিলোমিটারে রাখলে কি উত্তর হবে? একটু ওয়েট করো দেখি। তাহলে আমরা কিলোমিটার পার সেকেন্ড, দেখি মিটারে নিয়ে আসি, দেখি কি অবস্থা। এখানে তো মিলতেছে না। 5 আমাদের এইখান থেকে কিলোমিটারকে আমরা দেখি এমনি সিম্পলি একবার করি। আমরা এখানে কত 2 ইন্টু 5 ইন্টু আমাদের হচ্ছে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, দ্যাট মিন্স 2500। ওকে, তাহলে আমরা তাহলে এইখান থেকে কত পাচ্ছি? 25, 5 দুগুণ 10, 2টা শূন্য চলে আসতেছে। তাহলে রুট ওভার আমাদের কত চলে আসতেছে? এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এইখানে যদি আমরা মিটারে আনি, দেখি মিটারে এনে করি তাহলে সমস্যা নাই। তাহলে দেখো এইখানে আমাদের যেহেতু মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, তাহলে আমরা মিটারে আনলাম। তাহলে দেখো আমাদের আরও 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা গুণ করলে আগে ছিল 2500, দ্যাট মিন্স আরও একটা শূন্য আসবে, 3টা শূন্য দ্বারা গুণ করলাম। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে 1টা 2টা শূন্য, 1টা 2টা শূন্য। ঠিক আছে, মিলে গেছে। দেখো এই যে 5 দুগুণ 10 আর 25, আর এখানে 5টা শূন্য ছিল, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে কি করতে পারবো ভাইয়া, যে এই 10টার এই শূন্যটা এখানে কেটে দিয়ে এইখানে বসাই দিই। তাহলে দেখো এই যে 25কে রুট করলে কত হবে? 5। আর এই যে 2টা শূন্যকে একটা শূন্য, 2টা শূন্যকে একটা শূন্য, 2টা শূন্যকে রুট করলে একটা শূন্য হয়ে যাবে। তাহলে কত ভাইয়া? যে আমাদের আসতেছে 5000 মিটার, 5000 মিটার। বাট আমাদের কি দেওয়া আছে? 5000 আলটিমেটলি 5। তাহলে আমাদের এখানে যেহেতু কিলোমিটারে আছে সবগুলাই, যেহেতু কিলোমিটারে আছে, তাহলে দেখো আমাদের তাহলে 5 কিলোমিটার পার সেকেন্ড চলে আসবে। তাহলে 1000 দ্বারা ভাগ করে তাহলে কিলোমিটারে চলে আসবে আবারও। তাহলে আমাদের কত আসতেছে? 5 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, সো এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। দ্যাট মিন্স বি নাম্বারটা আমাদের রাইট আনসার। ওকে, বি নাম্বারটা আমাদের রাইট আনসার। সো কোথায় ব্যাস বা ব্যাসার্ধ আছে এই বিষয়টা খেয়াল রাখবে। আর হাতে ক্যালকুলেশন কেমনে করলাম এই জিনিসটা খেয়াল রাখবা। দেখো আমি আবারও ব্রিফ করে দিচ্ছি একটু, যে ভাইয়া তোমার টার্গেট থাকবে যে রুট যদি থাকে তাহলে এমন একটা সংখ্যায় নিয়ে আসতে যাতে ওটার বর্গমূল করা যায়, এবং শূন্য যদি বেশি থাকে তখন তুমি চেষ্টা করবা শূন্যগুলোকে ক্যান্সেল আউট করার জন্য। তাহলে শূন্যকে ক্যান্সেল আউট করার জন্য উপায় কি? 2টা শূন্যকে রুট করলে একটা শূন্য হয়। তাহলে দেখো এখানে অলরেডি আমাদের 5টা শূন্য আসছিল, তার মানে একটা তো থেকে যাচ্ছে ঝামেলা। তাহলে আমরা 5 দুগুণ 10 করে নিলাম এই জন্য। তাহলে ওই 10টা এখানে বলে দিলাম। তাহলে 6টা শূন্য হয়ে গেলো, 6টাকে রুট করলে 3টা হয়ে যাবে, আর 25কে রুট করলে 5। বুঝতে পারছো? সো এই ফরমেশনগুলো একটু ঠিক মানে খেয়াল রাখতে হবে যে ভাই কীভাবে তুমি হাতে ক্যালকুলেশন করবা, কীভাবে তুমি হাতে ক্যালকুলেশন করবা, এই ফরমেশনগুলো ঠিক রাখতে হবে। এই তো অলরেডি তোমরা সবাই মোটামুটি অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া আমাদের কী হবে? বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। তাহলে নেক্সটে আসো। দেখো এই যে মুক্তিবেগ নিয়ে তোমাদেরকে একটু সামারি করে একটু পড়াই দিচ্ছি। সো মুক্তিবেগ অলরেডি আমরা শিখলাম যে ভাইয়া ভিই ইকুয়াল টু রুট ওভার 2gr, অথবা যদি আমাদের থাকে কি আমাদের হচ্ছে রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর। এখন দেখো আমরা ফরমেশন, যেমন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসেন্টে এই ফরম্যাটটা চলে আসছিল সিইউতে। সো এটা তোমার ডিরেক্ট সূত্র আকারে রাজশাহীতে চলে আসতে পারে, ডিরেক্ট সূত্র আকারে, ডিরেক্ট সূত্র। এখন এই ফরম্যাটটা কিভাবে আনলো ভাইয়া? দেখো জিএম, এই জিএমকে ভাঙাইতে পারবো না। দেখো নর্মালি জি ইকুয়াল টু কি লেখা যায়? জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে জিএম ইকুয়াল টু কি লিখতে পারবো ভাইয়া? জি আর স্কোয়ার। তাহলে জিএম তুমি যখনই দেখবা ওইটার পরিবর্তে তুমি ছোট হাতের জি বড় হাতের আর স্কোয়ার লিখতে পারবা। সো এখানে বসাই দিয়ে ফরমেটিং করলে আমরা আর রুট ওভার 8/3 পাই রো জি এটা পেয়ে যাব। ঠিক আছে, সো এখান থেকে আমরা ওই যে জি এর আবার সূত্র বসাইছে, জি এর সূত্রে ঘনত্বের সাথে আমরা কি জানি যে ভাইয়া জি ইকুয়াল টু 4/3 পাই আর রো জি। সো আমরা সূত্র আকারে এই ফরম্যাটটা একটু কষ্ট করে মনে রাখবো। এটা অনেকের সাথেই অপরিচিত হইতে পারে, কিন্তু এটা রিসেন্ট সালে চট্টগ্রামে আসছিল। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিরেক্ট সূত্র অলরেডি এই অধ্যায় থেকে অনেকবার
ডিরেক্ট সূত্র প্রশ্ন আসছে, সো ডিরেক্ট সূত্র আকারে চলে আসতে পারে। এই ফরমেশনটা একটু মনে রাখবা, অথবা না মনে থাকলে তোমাকে এরকম পরীক্ষার হলে ফরম্যাটিং করে করে আগাইতে হবে। ওকে, সো চলো তারপরে দেখো এই যে মুক্তিবেগের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ তোমার এই সিম্পল প্রশ্ন আসতে পারে, অথবা সম্পর্ক দিয়ে প্রশ্ন আসতে পারে। সম্পর্ক দিয়ে যে ভাইয়া অমুক গ্রহের সাপেক্ষে অমুক গ্রহ এত গুণ করছে, ব্যাসার্ধ এত গুণ করছে, অভিকর্ষ ত্বরণ এত গুণ করছে, এই সম্পর্ক থেকে প্রশ্ন আসে। এই সম্পর্ক একটু পরে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। সো কার সাথে কি সম্পর্ক, কোনটা সমানুপাতিক, কোনটা বর্গের সমানুপাতিক, কোনটা বর্গের ব্যস্তানুপাতিক, কোনটা বর্গমূলের সমানুপাতিক। সো এগুলো আসলে কই থেকে, এগুলো মুখস্থ করতে হয় না, এই যে ডিরেক্ট সূত্র থেকেই নর্মালি আসে। এগুলো কই থেকে আসে ভাইয়া? ডিরেক্ট সূত্র থেকেই আসে। এগুলো কই থেকে আসে? ডিরেক্ট সূত্র থেকে আসে। আমরা সূত্রটা দেখলেই সূত্র থেকে এগুলো সম্পর্ক আনতে পারবো। তারপর দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ভাইয়া মুক্তিবেগ আমাদের বস্তুর কোনো ভরের উপর ডিপেন্ড করে না। মুক্তিবেগ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, এই জন্য প্রত্যেকটা গ্রহের মুক্তিবেগ কিন্তু ফিক্সড। প্রত্যেকটা গ্রহের মুক্তিবেগ ফিক্সড। তোমার যেমন পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার আওয়ার। সো প্রত্যেকটা কিলোমিটার পার সেকেন্ড, আওয়ার না, প্রত্যেকটাই কিলোমিটার পার সেকেন্ড। সো প্রত্যেকটা গ্রহের মুক্তিবেগ কিন্তু ফিক্সড। সো তোমাকে প্রশ্ন আসতে পারে যে অমুক গ্রহের মুক্তিবেগ কত। নর্মালি মঙ্গল গ্রহ, পৃথিবী, এই দুইটা বেশি আসে। ওকে, সো প্রত্যেকটা গ্রহের মুক্তিবেগগুলো যদি আমরা একটু দেখে নেই, দেখো প্রত্যেকটা গ্রহের মুক্তিবেগ যদি আমরা দেখে নেই, যে পৃথিবীর মুক্তিবেগ এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো কয়েকটা এককে মনে রাখতে হবে। কিলোমিটার পার সেকেন্ডে 11.2, মাইল পার সেকেন্ডে আমাদের কত? 7 মাইল পার সেকেন্ড। মাইল পার আওয়ারে কত? 25 একক দশক শতক হাজার, 25,000 মাইল পার আওয়ার। সো এই তিনটা এককে মনে রাখবা। নর্মালি তোমাদেরকে এই যে কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড এইটাই সব থেকে বেশি আসবে। বাট এই যে 25,000 মাইল পার আওয়ার, এটাও অলরেডি অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসছে। মঙ্গলেরটা কত ভাইয়া? 5.1 তপন স্যারের বই থেকে, আর আমির স্যারের বা ইসাহাক স্যারের বই থেকে 4.77। সো যে কোনো একটা মনে রাখলেই চলে। সো নর্মালি এটা কি আমাদের 4 আর 5 এর মধ্যে, মানে 4.77 অথবা 5 ধরে নিতে পারো। 5টা নর্মালি মনে রাখলেই চলে। তারপরে দেখো শুক্র, এটা একটু কম আসে, বাকিগুলান একটু কম আসে। আমাদের বাকিগুলান একটু জাস্ট খালি মনে রাখবা। প্রশ্নে অন্তত এই দুইটা তোমাকে মনে রাখতেই হবে, যে ভাইয়া মঙ্গল গ্রহের কত, পৃথিবীর কত, মঙ্গল গ্রহের কত, পৃথিবীর কত, এই দুইটা তোমাকে ফরজ মনে রাখতেই হবে। পরীক্ষায় কিন্তু র্যান্ডম চলে আসতে পারে যে পৃথিবীর সব থেকে বেশি আসে পৃথিবীর মুক্তিবেগটা, বাট মঙ্গল গ্রহেরটাও চলে আসে। ওকে, তাহলে দেখো এখন নির্ভরশীলতা, যে ভাইয়া আমাদের এখানে মুক্তিবেগ কাদের উপর নির্ভর করে, এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে। দেখো মূলত নির্ভরশীলতা তুমি কি করবা, সমীকরণ দেখেই বুঝতে পারবা যে ভাইয়া সমীকরণ দেখেই কার উপর ডিপেন্ড করতেছে, এগুলো বোঝা যায়। তাহলে অভিকর্ষ ত্বরণ যেমন v ইকুয়াল টু √2gr, আবার আমরা লিখতে পারবো √2gm ডিভাইডেড বাই r। তার মানে অভিকর্ষ ত্বরণ, ভর এবং ব্যাসার্ধ আলটিমেটলি এটা কার? এগুলান হচ্ছে সবগুলাই কিন্তু গ্রহের, বস্তুর না কিন্তু, এগুলান কিন্তু গ্রহের, বস্তুর না কিন্তু। ওকে, এই বিষয়টা খেয়াল রাখবা। যেহেতু প্রত্যেকটা গ্রহেরই আবার হচ্ছে কি আছে, ভর এবং ব্যাসার্ধ ফিক্সড। যেমন পৃথিবীর ভর কত, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। সো আলটিমেটলি 64,000 কিলোমিটার। সো এই জন্য আলটিমেটলি কি প্রত্যেকটা গ্রহের মুক্তিবেগও সেম হয়। মুক্তিবেগ আলটিমেটলি কি হয়, মানে ফিক্সড হয়, সেম না তো, ফিক্সড হয়। সো যেহেতু ভর এবং ব্যাসার্ধ ফিক্সড, তার মানে মুক্তিবেগও ফিক্স থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এই কয়েকটা ইনফরমেশন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা নেক্সটে আসি, দেখো নেক্সটে এই মাত্রা যে কতবার কত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে তোমাকে বলে বুঝাইতে পারবো না, অনেকবার অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে। সো দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা খুবই ভাইটাল। পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে যদি মাত্রা আসে, দুইটা মাত্রা বা তিনটা মাত্রা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শর্ট সিলেবাসের জন্য দুইটা মাত্রা, ফুল সিলেবাস হলে তিনটা। একটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা পীড়ন বা চাপ, এগুলো একই জিনিস। আর একটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। এই তিনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো অলওয়েজ তুমি মনে রাখার চেষ্টা করবা, বা একটু কনসেপ্টটা জেনে রাখবা যে ভাই এগুলো মুখস্থ করতে হয় না, ডিরেক্ট সূত্র থেকে আনা যায়। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সবাই একটু কমেন্ট করে দেখি, সবার আগে কে করতে পারো, সবাই একটু কমেন্ট করে দেখি যে ভাইয়া সবার আগে কে উত্তর করতে পারো। দেখো আমাদের মহাকর্ষীয় ধ্রুবক আমরা কি জানি, যে মহাকর্ষ বলের সূত্র কি, যে ভাই Gm1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার। তাহলে জি ইকুয়াল টু আমরা এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে মাত্রা, তার মানে এম এল টি ইনভার্স টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। দ্যাট মিনস একটা এম কাটা, তাহলে আমাদের আসতেছে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স আমাদের হচ্ছে 2। সো এটাই হচ্ছে মাত্রা। তার মানে এম ইনভার্স 1 আমাদের এল কিউব টি ইনভার্স 2 কোথায় আছে? এই তো ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা। প্রত্যেকটা জিনিসেরই মাত্রা একক, তুমি একক থেকে আমাদের সূত্র থেকে আনতে পারবা। মাত্রা এবং একক তুমি সূত্র থেকে, ডিরেক্ট মুখস্থ করার দরকার নাই, কারণ এগুলো উদ্ভট জিনিস। মুখস্থ করলে দেখবা যে পাওয়ার কোথায় মাইনাস, কোথায় প্লাস, কোথায় 1, কোথায় 2, এগুলো ভুল করে বসে আসো। সো মুখস্থ করার কোনো দরকার নাই, মুখস্থ করার কোনো দরকার নাই ভাইয়া। তুমি জাস্ট কি করবা,
তুমি সূত্র থেকে জাস্ট একটু ভাঙাই নিয়ে করতে পারবা। ওকে, মুখস্থ করার দরকার নেই। সো এটা খুবই গুরুত্বপূর্ণ মাত্রাটা, সো একটু দেখে রাখবা। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই, দেখি আমাদের নেক্সট কি বলা আছে। তো সবাই মোটামুটি উত্তর করতে পারছো যে ভাইয়া বি হবে, বি হবে, বি হবে, ধন্যবাদ। তাহলে চলো আমরা নেক্সটে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ। দেখো এই ধরনের প্রশ্ন রাজশাহীর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। মুক্তিবেগ থেকে প্রশ্ন আসছে, বাট এখানে একটার সাপেক্ষে আর একটার এত গুণ দেওয়া আছে। সো একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, তার মানে একটা গ্রহের ব্যাসার্ধ কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ। পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, তার মানে গ্রহের ব্যাসার্ধ যদি আমরা এ নামক একটা গ্রহ ধরি, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, দ্যাট মিনস 3 আর ই দ্বারা আমরা ই ফর আর্থ, এ ফর একটা যে কোনো একটা গ্রহ ধরে নিছি। ওকে, তারপরে উক্ত গ্রহের অভিকর্ষ স্তরণ, দ্যাট মিনস আমাদের উক্ত গ্রহের অভিকর্ষ স্তরণ আমাদের জি অফ এ ইকুয়াল টু, দেখো কত দেওয়া আছে, যে পৃথিবীর অভিকর্ষ স্তরণের 3 গুণ। ওরে বাপরে, এটাও 3 গুণ, এটাও 3 গুণ। ওকে, ঠিক আছে, অভিকর্ষ স্তরণের 3 গুণ। ওকে, আচ্ছা, তাহলে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ? তাহলে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ? সবাই একটু উত্তর করে দেখি। এটা খুবই সুন্দর একটা সহজ একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা সহজ একটা প্রশ্ন। দেখো তোমাদেরকে একটা জিনিস একটু খেয়াল রাখি, যে এইটা থেকে যদি তুমি হাতে ক্যালকুলেশন দ্রুত করতে চাও তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভাইয়া সাপেক্ষ বিন্দু সমান আছে কিনা। সাপেক্ষ বিন্দু দেখো এটাও আর অফ এ, এটাও জি অফ এ, তাহলে এর সাপেক্ষে আলটিমেটলি একটা দেওয়া আছে যে সাপেক্ষ বিন্দু কি আমাদের সেম আছে। তাহলে তুমি পুরো সূত্রতে তুমি কি করতে পারো যে ভাই ভি ইকুয়াল টু রুট ওভার 2GR, এটা তো আমরা জানি। তাহলে আলটিমেটলি আমাদের 2 তো একটা কনস্ট্যান্ট, এটা নেওয়ার দরকার নাই। দেখো সমানুপাতিক ব্যস্তানুপাতিক যখন তুমি কি করবা, লাইন জাম্প করবা, লাইন জাম্প করবো, আমি কিন্তু একবারে করার চেষ্টা করতেছি, লাইন জাম্প করবো, তখন কিন্তু আর এই কনস্ট্যান্টগুলোকে নেওয়া লাগে না, এগুলো নিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো আমরা ডিরেক্ট তাহলে ভাই জি কত গুণ করছে 3 গুণ, আর কত গুণ করছে 3 গুণ, তার মানে আমাদের রুট ওভার 9, তার মানে কত হবে ভাইয়া 3 গুণ। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা 3 গুণ, বি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। দেখো আমি কিন্তু অনেকগুলো লাইন জাম্প করছি, আমি কিন্তু ভাইয়া কি করছি, অনেকগুলো লাইন জাম্প করছি। তোমরা কি ধরতে পারছো বিষয়টা? আমি কিন্তু অনেকগুলো লাইন জাম্প করছি। এখন এইটাই গাইডে দেখবা যে এরকম করে করা আছে যে ভাইয়া আমাদের কি বলছে, পৃথিবী উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ, তার মানে উক্ত গ্রহের মুক্তিবেগ দ্যাট মিনস ভি অফ এ ডিভাইডেড বাই ভি অফ ই ইকুয়াল টু তুমি রুট ওভার কি লিখতে পারো যে ভাইয়া জি অফ এ আর অফ এ ডিভাইডেড বাই জি অফ ই আর অফ ই, এইভাবে তুমি লেখা। এই কাজগুলান করার দরকার নাই, এটা অনেক শর্ট প্রসেস, বাট এটার থেকেও আমরা শর্ট প্রসেস শিখলাম কি, তুমি আগে দেখা যে সাপেক্ষ বিন্দু সেম আছে কিনা, সাপেক্ষ বিন্দু সেম থাকলে ডিরেক্ট আমাদের এই যে এই ফর্মেটে বসাই দিব। ধরো এরকম কলা আসলো, এই লাইনটা এইভাবে না দিয়ে তোমাকে এইভাবে দেওয়া ছিল, ধরো যে ভাইয়া আমাদের পৃথিবীর অভিকর্ষ স্তরণ ওই গ্রহটার অভিকর্ষ স্তরণের 1/3, দ্যাট মিনস জি অফ এ। তাহলে দেখো এইটার সাথে এটার কি সাপেক্ষ মিললো, একটা হচ্ছে এ একটা হচ্ছে জি, মিলে নাই। তাহলে তুমি যে কোনো একটা সাপেক্ষ বানাই নিবা, হয় তুমি এটাকে এতে কনভার্ট করবা, না হয় তুমি এটাকে জিতে কনভার্ট করবা। তাহলে এটাতে এ আছে তাহলে এটাতেও এ কনভার্ট করে নাও। তাহলে কি তখন আমরা এইভাবে একটা লাইন এক্সট্রা করে নিতাম যে ভাই জি অফ এ এইটা 3 গুণ হয়ে যাবে এই বেশে, এই লাইন আর এই লাইন তো একই কথা, যে জি অফ এ একই কথা না। তখন আমরা এই যে সাপেক্ষ বিন্দু সেম হয়ে গেছে, তখন আমরা ডিরেক্ট এই যে রুট ওভারের মধ্যে মান বসাই দিতে পারতাম। ওকে, সবাই কি বুঝছো? তাহলে দেখো আমরা এখানে 2টা লাইন জাম্প করতে পারবো জাস্ট এই ট্রিক্সটা অবলম্বন করে, যে ভাইয়া আমাদের কি সাপেক্ষ বিন্দুটা একটু খেয়াল রাখতে হবে যে কার সাপেক্ষে কি দেওয়া আছে। সাপেক্ষ বিন্দু সেম থাকলে ডিরেক্ট আমরা রুটের ভিতরে মান বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। বাট সবসময় পরীক্ষার হলে সাপেক্ষ বিন্দু সেম থাকবে না, মাঝে মধ্যে তোমাকে একটা লাইন এক্সট্রা করে সাপেক্ষ বিন্দু কি করতে হবে, বানাই নিতে হবে, সেম বানাই নিতে হবে। ওকে, সবাই বুঝছো ভাইয়ারা? সবাই কি বুঝছো? আমাকে একটু বলো তো দেখি, সবার কি ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার কিনা? সবাই একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। সবার ক্লিয়ার কিনা? সবাই 100% বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। ওকে, আচ্ছা, এই তো মোটামুটি সবাই পারছো, বি নাম্বার বি নাম্বার বি নাম্বার। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো সো এটা তো একদম সহজ একটা প্রশ্ন, এটা তো অলরেডি শর্টকাট ট্রিক্সটা কয়বার শিখাইছি তোমাদেরকে। তো দেখো কি বলছে যে ভাইয়া পৃথিবী থেকে কত মিটার উঁচুতে, পৃথিবী থেকে কত মিটার উঁচুতে অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের মানের 1/4 হবে। ঠিক আছে, দেখো আমরা এটার বেসিকটা একটু পড়ে আসি। চলো আমরা এটার বেসিকটা একটু আমরা পড়ে আসি। দেখো আমাদের ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতায় এই 2টা কন্ডিশন একটু জানতে হবে। সো উচ্চতা এবং গভীরতা 2টা কন্ডিশন আমরা শিখি। চলো সো দেখো ভূপৃষ্ঠ, তার মানে এইটা হচ্ছে ধরো আমাদের কেন্দ্র, এতটুকু হচ্ছে ব্যাসার্ধ আর
ধরো এইখানে আমাদের একটা এতটুকুকে আমরা বলতেছি আমরা হচ্ছে এইচ উচ্চতা, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, আর এই ইন টোটাল আমরা হচ্ছে এইচ প্লাস আর বলতেছি। তার মানে এই উচ্চতায় দ্যাট মিনস জি অফ এইচ ইকুয়াল টু হোয়াট, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমাদের জি এর মান তোমাকে বের করতে হবে, পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান বের করতে হবে। ওকে, এটা একদম সহজ একটা টেকনিক এবং সহজ সূত্র। সো বেসিক সূত্রটা যদি আমরা দেখি যে ভাইয়া জি অফ এইচ, তাহলে কি হবে, জি এম ডিভাইড বাই আর স্কোয়ার ছিল, তাহলে এখানে আর প্লাস এইচ হোল স্কোয়ার হয়ে যাবে। তার মানে ইন টোটাল দূরত্বটা নিতে হবে আমাদেরকে। সো এইটাকে আবার এইভাবে লেখা যাবে, এই ফরমেশনটা সবসময় বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে কি ভাইয়া, যে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তারপরে আমাদের কি ভাই হোল স্কোয়ার ইন্টু জি। এই ফরম্যাট কই থেকে আসছে, এটা থেকে আসে। দেখো এইটার পরিবর্তে আমরা জি আর স্কোয়ার লিখতে পারবো না, পরে এটাকে ফরম্যাটিং করলেই তো আমরা আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জিই পাচ্ছি। তাহলে এই ফরম্যাটটা কিন্তু আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। এবং এইখান থেকে আরও একটা ফরম্যাট আছে যেটা আমরা হচ্ছে শর্টকাট হিসেবে মনে রাখি, যে ভাই এইচ উচ্চতায় জি এর মান ওয়ান ডিভাইডেড বাই এন অংশ হইলে, দেখো এইচ উচ্চতায় জি এর মান, জি এর মান কত ভাইয়া, ওয়ান ডিভাইডেড বাই এন গুণ হলে, ওয়ান ডিভাইডেড বাই এন গুণ হলে, এইচ উচ্চতায় জি এর মান ওয়ান ডিভাইডেড বাই এন গুণ হলে, তাহলে এইচ ওই উচ্চতাটা বের করার শর্টকাট টেকনিক হচ্ছে আমাদের রুট ওভার আমরা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু আর পাবো আমরা। ওকে, সো এটা শর্টকাট ট্রিক্স হিসেবে তুমি কষ্ট করে একটু মনে রাখতে হবে, বাট খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ওয়ান ডিভাইডেড বাই এন অংশ এইরকম থাকতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই প্রশ্নটা আগে সমাধান করি, তারপরে গভীরতাটা দেখবো। দেখো এখানে অভিজ্ঞ সূত্র নাকি 1/4, দ্যাট মিনস 1/4। তার মানে এন এর মান কত ভাইয়া, এখানে এন এর মান 4 পাইলাম। যেহেতু এই ফরম্যাট মিলে গেছে, তাহলে উচ্চতাটা বের করতে বলছে, তাহলে এইচ ইকুয়াল টু রুট ওভার এন মাইনাস ওয়ান ইন্টু আর বসাই দিব আমরা। তাহলে এখানে রুট ওভার 4 মাইনাস ওয়ান, দ্যাট মিনস এইখান থেকে আমরা পাবো কত ভাইয়া, এখান থেকে পাচ্ছি হচ্ছে 2, তার মানে 2 থেকে একবার দিলে 1, তার মানে শুধুমাত্র আর থাকতেছে। তাহলে আর মানে কি, আর মানে ওই যে ব্যাসার্ধ মিটারেই দেওয়া আছে, তাহলে 6 × 10⁶ মিটার, সো 6 × 10⁶ মিটারই হবে। সো আমাদের সি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। দেখো অতি সহজেই আমরা খুব দ্রুত শর্টকাট ট্রিক্স অবলম্বন করে সমাধান করতে পারছি, খুব সহজেই আমরা শর্টকাট ট্রিক্স অবলম্বন করে খুব দ্রুত অ্যান্সার করতে পারছি। এই তো মোটামুটি সবাই পারতেছো, যে ভাইয়া সুমাইয়া পারছো, ফারিন পারছো, যে ভাইয়া সি হবে। ওকে, ধন্যবাদ। ওকে, আচ্ছা এখন তাহলে গভীরতাটা চলো শিখি। এখন তাহলে কি ভাইয়া গভীরতাটা কি, যে ভাইয়া আমাদের এইটা তো আমরা জানি, ধরো এটা আরেকটা চিত্র অঙ্কন করি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো এইটাতে আমরা কি জানি, যে ভাই এটা তো ধরো আমাদের আর, তাহলে এখন এতটুকু গভীরতা, ধরো ডি গভীরতায় তুমি নেমে গেছো, তাহলে আমাদের জি অফ ডি ইকুয়াল টু কি হবে, তাহলে আর মাইনাস ডি ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো আর ইন্টু জিই। এটা হচ্ছে বেসিক সূত্রটা। এবং এইখান থেকে ওই যে যদি ওয়ান শর্টকাট ফরম্যাটটা গভীরতা বের করতে বলে, তাহলে ডি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আমাদের এন ইন্টু আর। সো গভীরতা শর্টকাটটা খুব কম আসে, বেশি একটা আসতে দেখা যায় না, উচ্চতার শর্টকাটটাই আমাদের বেশি কাজে লাগে। ওকে, সো এইখান থেকে এই দুইটা শর্টকাট অবশ্যই মনে রাখবা, সো উচ্চতারটাই সব থেকে বেশি আসে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার আসছিল, তুমি কোশ্চেন ব্যাংকটা যদি খুলো তাহলে দেখতে পারবা। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অলরেডি এখান থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে। সো আমরা পরবর্তীতে যাই। দেখো কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, আমি বলছিলাম এই অধ্যায় থেকে ডিরেক্ট সূত্র পরীক্ষায় আসে, সবাই একটু বলতে পারবা এটার উত্তর কি হবে, দেখি কার কার মনে আছে। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, দেখো মুক্তিবেগ এবং রৈখিক বেগের একই রকম সূত্র, জাস্ট একটু আলাদা। সে কি, দেখি কে কে ধরতে পারো, দেখি ভাইয়া কে কে ধরতে পারো, সবাই একটু বলো দেখি কি হবে অ্যান্সার। দেখো মুক্তিবেগ এবং আমাদের মুক্তিবেগের সাথে কিন্তু মিল আছে, রৈখিক বেগ এবং মুক্তিবেগের সাথে মিল আছে। ওকে, সবাই একটু চেষ্টা করো। দেখো কৃত্রিম উপগ্রহের বেগ, দেখো একটু আগে পাইছি মুক্তিবেগ ভিই ইকুয়াল টু রুট ওভার 2gm ডিভাইডেড বাই আর, এই সূত্রটা পাইছিলাম তাই না। আর রৈখিক বেগের বেলায় ভাইয়া জাস্ট কি হবে, রৈখিক বেগের বেলায় আমাদের ভি, যদি কৃত্রিম উপগ্রহের বেগ বের করতে হয় এই 2টা থাকবে না, তাহলে জিএম ডিভাইডেড বাই আর পাবো আমরা। আর যদি কি বলে যে ভাই এই উচ্চতায় বেগ কত হবে, আমাদের এই উচ্চতায় বেগ কত বলে, এই উচ্চতায় যদি বলে, তখন আমরা কি করব, যে ভাইয়া ভি ইকুয়াল টু রুট ওভার জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে দেখো তো এই ফরম্যাটটা কোথায় মিলতেছে, আমাদের রুট ওভার জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এই নাম্বারটা। তাহলে কোথায় কি মনে রাখতে হবে, দেখো তোমাদের মুক্তিবেগে, এটা হচ্ছে আমাদের মুক্তিবেগ। সো মুক্তিবেগ আর আমাদের গ্রহের রৈখিক বেগ একই রকম, জাস্ট একটাতে 2 আছে একটাতে 2 নেই, এতটুকুই পার্থক্য। সো এই বিষয়টা খেয়াল রাখবা।
এই বিষয়টা খেয়াল রাখবা, ভুল করা যাবে না। এই বিষয়টা খেয়াল রাখবা, কখনোই ভুল করা যাবে না। এই বিষয়টা ভাইয়া কি করবা, খেয়াল রাখবা, কখনোই ভুল করা যাবে না। ওকে, সো চলো নেক্সটে যাই আমরা। দেখো এইখান থেকে এই যে বেশ কিছু সূত্র আমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে এবং এখান থেকে বেশ কয়েকটা থিওরিও গুরুত্বপূর্ণ। চলো আমি একটু রিভিশন করে দিই, আশা রাখি তোমরা এগুলো জানো। জাস্ট একবার ওভারথ্রো করে দিচ্ছি। দেখো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল আমাদের 24 ঘন্টা হলে সেটাকে আমরা কি বলবো, যে ভাই ভূস্থির উপগ্রহ, তাই না? সেটাকে আমরা বলবো যে ভাইয়া ভূস্থির উপগ্রহ। তাহলে ভূস্থির উপগ্রহ পর্যায়কাল কত, 24 ঘন্টা। এটা অনেকবার পরীক্ষা আসে, দেখো রাজশাহী 21-22 অলরেডি আসছে, ওকে, চট্টগ্রামে আসছিল। তাহলে এটার বেগ কিরকম হয়, বেগ আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে, দেখো প্রশ্ন যদি একটু পেঁচানো আসে তাহলে এই বেগ কি অভিমুখী, এই অভিমুখীটা চলে আসতে পারে। তাহলে পশ্চিম থেকে পূর্ব দিক অভিমুখী, ওকে, পশ্চিম থেকে পূর্ব দিক অভিমুখী। তারপরে দেখো কৃত্রিম উপগ্রহের কক্ষপথকে কি বলা হয়, কক্ষপথকে বলা হয় পার্কিং কক্ষপথ। কক্ষপথকে কি বলা হয়, পার্কিং কক্ষপথ। এটা অনেক বেশি আসছে, দেখো খুলনা ইউনিভার্সিটিতে অলরেডি আসছিল, ওকে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে এই যে বেসিক সূত্রগুলো জানলাম যে ভি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা তো ডিরেক্ট রাজশাহীতে আসছেই, এই যে রাজশাহী 22-23 এখানেও লেখা আছে। আবার এখান থেকে এই যে ফরম্যাটিং যদি আমরা করি, ফরম্যাটিং করি, এই যে জি এর মান বসাই দিয়ে জি এম এর পরিবর্তে জি আর স্কোয়ার, তাহলে জি এর পরিবর্তে আবার জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। সো এই ফরম্যাটিংগুলো ডিরেক্ট সূত্র আকারে চলে আসতে পারে। সো এগুলান জাস্ট এই ফরমেশনগুলান ডিরেক্ট সূত্রের মতো করে একটু কষ্ট করে দেখে রাখবা, বা এগুলান যদি মুখস্থ রাখতে খুব কঠিন মনে হয় প্যারা নাই, জাস্ট প্রসেসটা কীভাবে আমরা টানতে পারবো এটা একটু জাস্ট দেখে রাখবা, ওকে। তারপরে আসো যে ভাইয়া এই যে বেগ এবং উচ্চতা, বেগের সম্পর্কর সাথে বেগের সূত্রটা, উচ্চতার সূত্রটা, এই সূত্রগুলো জাস্ট একবার দেখে রাখবে। এখান থেকে জীবনও ম্যাথ আসবে না, জাস্ট সূত্র, জাস্ট সূত্র, কারণ এগুলো হাতে ক্যালকুলেশন করা যায় না, এগুলো হাতে ক্যালকুলেশন করা যায় না, জাস্ট সূত্র, জাস্ট সূত্র, জাস্ট সূত্র, ঠিক আছে, জাস্ট সূত্র। এখান থেকে জাস্ট একটা নজর দেখবা, এখান থেকে কি জাস্ট সূত্রগুলান একবার করে চোখ বুলায় চলে যাবা, জাস্ট সূত্রগুলান কি করবা ভাই, একবার করে চোখ বুলায় চলে যাবা। নেক্সটে আসো, দেখো কি বলছে যে ভাইয়া সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয় তাহলে এক বছরের দিন কত হবে। তাহলে দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, কনসেপচুয়াল একটা প্রশ্ন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদম হুবহুব রিপিট আসতে পারে। এটা অলরেডি রাজশাহীতে কত আসছে, 22-23 আসছে না? সো এটা হুবহুব রিপিট আসতে পারে। এটা কি আসতে পারে ভাইয়া, হুবহু রিপিট আসতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে ভাই, দূরত্বের সাথে আমাদের সময়ের সম্পর্ক। সো দূরত্বের সাথে সময়ের সম্পর্ক আমরা কি জানি, আমাদের ক্যাপলার বিজ্ঞানীর সূত্র দিয়ে আমরা করতে পারবো। ক্যাপলারের সূত্র আমরা কি জানি যে ভাইয়া টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, দূরত্বের সাথে সময়ের আবর্তনকালের যে সম্পর্কটা, তাই না? তাহলে দেখো এখন আমাদের কি বের করতে হবে নর্মালি, যে আমাদের কত দিন, দ্যাট মিনস টি টুর মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখো তো টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়াল টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান, তার উপরে কি লিখতে পারবো যে ভাইয়া কত 3/2 লিখতে পারি। এই স্কোয়ারটাকে পার করে দিলাম, তাহলে 3 হয়ে গেল, ওকে। তাহলে দেখো এখন আমরা এখান থেকে টি টুর মান বের করবো, ওকে। তাহলে আর টু, দেখো আর টু কি করছে, আর টু কি করছে, দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমানের দূরত্বের অর্ধেক হয়, তার মানে বর্তমানের অর্ধেক, দ্যাট মিনস এটা যদি আর করি তাহলে r/2 ডিভাইডেড বাই আর, তার উপরে হচ্ছে 3/2, এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এটা নর্মালি হচ্ছে r/2 ইন্টু 1 ডিভাইডেড বাই আর, তাহলে এটা কাটা হাফ, হাফের উপরে আমাদের কি করতে হবে ভাইয়া 3/2 করতে হবে, ওকে। 3/2 করে আলটিমেটলি আমরা এখান থেকে আবার কি করতে হবে যে ভাইয়া এটার একটা শর্টকাট আছে, আমি একটু জাস্ট প্রসেসটা দেখানোর পরে বলতেছি। তাহলে দেখো পৃথিবীর যেহেতু পৃথিবী, তাহলে পৃথিবীর 81 মান কত, 365 দিন, এটাকে গুণ করলে অ্যান্সার চলে আসবে। সো এখন দেখো, এখন এইখান থেকে নর্মালি আমাদের উত্তর কত আসবে বলো তো দেখি, উত্তর কত আসবে, উত্তর 129 চলে আসবে, ওকে। 129 চলে আসবে উত্তর, আমাদের বি নাম্বারটা চলে আসবে 129 দিন, 129 দিন। সো কিছু ক্যালকুলেশন আছে ফিক্সড জিনিস দেয়, যেমন আমাদের এই কোশ্চেনটা একদম সেম রেখে অনুপাত দিয়ে আসে মাঝে মাঝে, 75 অনুপাত আরেকটা কি জানি অনুপাতটা এই মুহূর্তে মনে পড়তেছে না। সো একটা অনুপাত দিয়ে আসে, সেখানেও শুক্র গ্রহের কতদিনে 1 বছর হয়, এই ধরনের প্রশ্ন আসে। সো এই ক্যালকুলেশনগুলো একটু জাস্ট দেখে রাখবা, ওকে। এই ক্যালকুলেশনগুলো একটু জাস্ট কি করে রাখবা, একটু জাস্ট দেখে রাখবা। সো চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে এই প্রশ্নটা রাজশাহীতেও আসছে এবং এই কোশ্চেনটা কিন্তু আমাদের কোথায় আসছিল, এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগরেও আসছিল, এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগরেও আসছিল। দেখো এর সুন্দর একটা প্রশ্ন যে ভাইয়া এম ভরের একটা বস্তুকে কেটে এম ও m-m ভরের দুটি বস্তুতে রূপান্তরিত করলে বড় হাতের এম ডিভাইড বাই ছোট হাতের এম এর অনুপাত কি হলে এদের মধ্যকার বলটা কি হবে, সর্বোচ্চ হবে। মধ্যকার বলটা কি হবে ভাইয়া, সর্বোচ্চ হবে।
মধ্যকার বলটা কি হবে ভাইয়া? সর্বোচ্চ। তাহলে দেখো কোনো জিনিসের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমরা কীভাবে বের করি বলো তো দেখি? ডিফারেন্সিয়েশন করি, একবার ডিফারেন্সিয়েশন শূন্য ধরি। সো একই প্রসেস, এটা উচ্চতর গণিতের একটু হেল্প নিব আমরা। তাহলে দেখো আমরা কি জানি যে ভাইয়া এফ ইকুয়াল টু জি এম ডিভাইডেড এম ওয়ান এম টু। তাহলে দেখো একটা বস্তুকে কেটে এম এবং এম মাইনাস এম, তার মানে এটা হচ্ছে এম ওয়ানের মান, এটা হচ্ছে এম টুর মান। ওকে, আচ্ছা তাহলে এম আমরা কি পাচ্ছি যে ভাইয়া এখানে হচ্ছে বড় হাতের এম দিয়ে ছোট হাতের এম, তাহলে জি জি এম এম মাইনাস এম ডিভাইডেড বাই আমরা কি জানি যে ভাইয়া আর স্কোয়ার। তাহলে দেখো এখানে দূরত্ব নিয়ে কিছু বলা নাই, তাহলে আমরা দূরত্ব আরকে আর স্কোয়ারই রাখি। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করব ভাইয়া? এখন আমরা নর্মালি এখান থেকে ডিফারেন্সিয়েট করে দিব। এখন আমরা এখান থেকে নর্মালি কি করব? ডিফারেন্সিয়েট করে দিব। ওকে, আচ্ছা তাহলে দেখো এইখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা কি পাচ্ছি? জি এম এম মাইনাস এম স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এটা এফ ইকুয়াল টু পাইলাম। দেখো এখন আমরা এইখান থেকে কি করব? ডিফারেন্সিয়েট জাস্ট করে দিব, এইখান থেকে ডিফারেন্সিয়েট করে দিব। তাহলে দেখো এফ এর মান তার মানে ডি ডিভাইডেড বাই ডিএম ইন্টু এফ। তাহলে এইগুলো কনস্ট্যান্ট জিনিস না, এই কনস্ট্যান্ট জিনিসকে ডিফারেন্সিয়েট করলে তো লাড্ডু সোনা অর্থাৎ জিরো হয়ে যাবে, তাহলে লেখার দরকারই নাই। তাহলে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করবো এম এর সাপেক্ষে। তার মানে এম আসতেছে কত ভাইয়া? দেখো এম আর আসতেছে হচ্ছে এম মাইনাস এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে, আর এখানে হচ্ছে টু এম চলে আসতেছে, এম মাইনাস টু এম চলে আসতেছে। ওকে, এম মাইনাস আমাদের টু এম চলে আসতেছে। তাহলে এটা হচ্ছে বড় হাতের এম। ওকে, তাহলে আমাদের সর্বোচ্চ মান শর্ত কি? এখন এটাকে জিরো ধরতে হবে, এটাকে জিরো ধরো। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে? দেখো বড় হাতের এম ডিভাইডেড বাই ছোট হাতের এম এর অনুপাতটা কত হবে? বড় হাতের এম ডিভাইডেড বাই ছোট হাতের এম। তাহলে এটাকে পার করে দাও এই পাশে, এটাকে আমরা কি করবো ভাই? পার করে দাও, এটাকে পার করে দাও। তার মানে বড় হাতের এম ইকুয়াল টু টু এম। দ্যাট মিনস আমাদের এইখান থেকে যদি আমরা আসি, তাহলে বড় হাতের এম, এটা এমটা পার করে দাও, টু, ছোট হাতের এম, এটা হচ্ছে ছোট হাতের এম ইকুয়াল টু, উপরে ছিল টু আর কিছু নাই মানে মনে মনে নিচে ওয়ান আছে। ওকে, তাহলে 2:1, 2:1। তাহলে 2:1 কোথায় আছে? দেখো 1:2 কিন্তু না, আমাদের 2:1, দ্যাট মিনস ডি নাম্বারটা রাইট আনসার। সো বেশ সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন, বেশ সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। সবাই কি বুঝছো বলো? বেশ সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন, সবাই কি বুঝছেন? বেশ সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন ছিল। সবাই কি বুঝতে পারছি আমরা? সবাই কি বুঝতে পারছি? একটু বলো তো দেখি ভাইয়ারা, সবাই কি বুঝতে পারছি আমরা? সবাই কি বুঝতে পারছি? একটু আমাকে বলো যে ভাইয়া আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না? সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কি না? সবাই একটু বলো তো যে ভাইয়া ক্লিয়ার কিনা? সুন্দর একটা প্রশ্ন ছিল। এই তো ইতিমধ্যে তোমরা অনেকেই উত্তর করে ফেলছো, ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বার। ওকে, ধন্যবাদ। তাহলে চলো দেখো আমরা পরের কোশ্চেনটা কি বলছে যে ভাইয়া একটা রডের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স 2 এবং তার উপর 200 নিউটন বল প্রয়োগ করা হলে রডের প্রস্থচ্ছেদের আমাদের হচ্ছে 0.1 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যায়। তাহলে দৈর্ঘ্য পরিবর্তন দেওয়া আছে 0.2 মিলিমিটার। রডের প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল এটা তোমাকে বের করতে হবে। ওকে ওকে, তাহলে চলো এখন আমরা ইয়ং গুণাঙ্কের বেসিক সূত্র কি জানিস ভাই? ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল, তাই না? এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা জানি। তাহলে এইটা জাস্ট খালি অ্যাপ্লাই করে দিব আমরা। এটা কি করব? জাস্ট অ্যাপ্লাই করে দিব। ওকে, আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমাদের কি মান বের করছে? প্রাথমিক দৈর্ঘ্য। দ্যাট মিনস এই যে বড় হাতের এল বের করতে হবে। তাহলে আর গুণ করে দাও। তাহলে বড় হাতের এল ইকুয়াল টু ওয়াই এ এল ডিভাইডেড বাই এফ। তাহলে ওয়াই এর মান কত ভাই? ওই যে ইয়ং গুণাঙ্ক 10⁻11। এটা একটু কষ্ট করে মনে রাখবা, ইস্পাত বা রডের মাঝে মাঝে পরীক্ষার প্রশ্নে এটা নাও দেওয়া থাকতে পারে, এটা ফিক্সড জিনিস। ইস্পাত বা রডের 2 × 10⁻11 কত? 11, 2 × 10⁻11 অথবা 20 × 10⁻10, যেই ফর্মেটেই মুখস্থ রাখো না কেন এটা কষ্ট করে একটু মুখস্থ রাখবা, কারণ এটা ফিক্সড মান, এটা জীবনও চেঞ্জ হয় না। পরীক্ষার প্রশ্নে মাঝে মাঝে নাও থাকতে পারে, পরীক্ষার প্রশ্নে কি থাকতে পারে? মাঝে মাঝে নাও থাকতে পারে। ওকে, পরীক্ষার প্রশ্নে মাঝে মাঝে নাও থাকতে পারে। তাহলে দেখো এইখান থেকে আমরা তাহলে এ কি ভাইয়া? দেখো নর্মালি আমাদের প্রস্থচ্ছেদ দেওয়া আছে 0.1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আমরা 0.1 ইন্টু সেন্টিমিটার, দ্যাট মিনস 10⁻², তারপরে আবার বর্গ করতে হবে 10⁻4। তাহলে এল, তাহলে ডেল এল এর মান দেওয়াই আছে 0.2, দ্যাট মিনস 0.2 মিলিমিটার। তাহলে আমাদেরকে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। এবং বল কত দেওয়া আছে রে? বল দেওয়া আছে 200, তাহলে আমাদের হচ্ছে 200
ওকে, তাহলে দেখো খুব সিম্পল, এই যে এইখান থেকে 2, এইখান থেকে 2 কাটা দাও, এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, তাহলে এই 2টা শূন্য আমরা যদি করি তাহলে দেখো 2টা শূন্য পাওয়ার আকারে আছে, এখানে উল্টা গেলে এই 2 শূন্য কাটো, এখানে 6 বানাই দাও, 6 বানাই দাও, তাহলে দেখো 6 7 8 9, তাহলে আলটিমেটলি এটাও কাটো এটাও কাটো, 9 আসছে, তাহলে 9 10 11, তার মানে আলটিমেটলি 10 11, তাহলে 9 11 থেকে 2 বাদ দিলে জাস্ট এইখানে কি আসতেছে, সবগুলান কাটা করে 10 স্কোয়ার থাকতেছে, রেখে দাও। তারপরে দেখো এখন এইটা আর এটা গুণ করতে হবে, যে ভাইয়া আমাদের এটাই তো অবশিষ্ট আছে, তাহলে 0.1 0.2, তার মানে মনে মনে ধরো দশমিক নাই, তাহলে 2 কে 2, বাট 2 লিখবা, তার সামনে 2 ঘর আগে দশমিক বসাইতে হবে, তাহলে 2 ঘর আগে 0.02 ইন্টু 10 স্কোয়ার, তাহলে 0.02 ইন্টু 10 স্কোয়ার করলে কত হবে, যে ভাইয়া আমরা এখান থেকে একটা ঘর তুলেই একটা দশমিক কেটে দাও, এই ঘর তুলে এই ঘর আগে, তাহলে মানে 0.2 চলে আসতেছে। সো আমাদের প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, এই 0.2 নাকি 2 খালি চলে আসবে, এক ঘর তুললাম, 2 ঘর তুললাম, সরি 2 চলে আসতেছে, 2 ঘর তুললাম, তো 10 স্কোয়ার ছিল না, 10 স্কোয়ার ছিল না, তার মানে এক ঘর 2 ঘর তুললাম, জাস্ট খালি 2 চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে 2 কোথায় আছে, 2 মিটার, 2 মিটার, 2 মিটার, কিরে 2 মিটার 2টা আছে অপশনে, 2 মিটার তো 2টা আছে অপশনে। সো এখানে হয়তো টাইপিং মিস্টেক করছে, 2 মিটার 2 মিটার 2টা দিয়ে রাখছে। সো দেখো যদি এরকম হয় বলো তো কোনটা দাগাবা, ধরো বি দাগাবা নাকি ডি দাগাবা, ধরো এরকম, মানে এখানে এরকম আসার সম্ভাবনা খুবই কম, এখন এরকম মিস্টেক খুব কম থাকে, ধরো এরকম আসছে, তখন তুমি কি করবা, দুইটাই কি দাগাই দিবা, বলো তো দেখি আমাকে, যে ভাইয়া ধরো এরকম চলে আসছে, তখন তুমি কি করবা, দুইটাই কি দাগাই দিবা, ধরো এরকম চলে আসছে, তাহলে কি দুইটাই দাগাই দিবা, বলো তো দুইটাই কি দাগাই দিবা, না, জীবনেও তোমাকে দুইটা দাগানো যাবে না, তখন অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করতে হবে, এ বি সি ডি, অ্যালফাবেটিক অর্ডারে তোমার উত্তর কি হওয়ার কথা, বি আর ডি, তাহলে দুইটাই জীবনও দাগানো যাবে না, তাহলে অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আছে, বি আগে আছে, তার মানে বি বৃত্ত ভরাট করতে হবে। ওকে, সো যখন ডাবলিং উত্তর দেখবা তখন বি দাগাবা। ওকে, এই তো বি দাগাবো ভাইয়া, ফারিন, এই তো পেরে গেছো, ধন্যবাদ। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো, দেখো নেক্সটে কি বলছে, এটা ডিরেক্ট সূত্র, দেখি কার কার মনে আছে, এটা কিন্তু রাজশাহীতে 24-25 একদম গরম গরম প্রশ্ন, রিসেন্ট সালের প্রশ্ন। সো দেখো দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ এ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বরাবর এফ বল প্রয়োগ করায় দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পায়, তারটিতে আমাদের কৃত কাজের পরিমাণ কত। দেখো এটা ডিরেক্ট সূত্র, যে ভাই ডাব্লিউ ইকুয়াল টু হাফ এফ এল, ডাব্লিউ ইকুয়াল টু হাফ এফ এল। এখন এই সূত্র কই থেকে পাইছি আমরা, বা কয়টা সূত্র কয়টা ফরমেশন মনে রাখতে হবে, চলো একটু তোমাদেরকে সুন্দর মতো নোট করে দিচ্ছি। দেখো আমরা সবাই সূত্র জানি যে ভাইয়া আমরা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল, ওইখান থেকে এফ এর একটা সূত্র বের করতে পারবো, এফ ইকুয়াল টু ওয়াই এ এল ডিভাইডেড বাই এল, তাই না। আচ্ছা, তাহলে ওইখান থেকে দেখো ওই সূত্রটাকে আমরা সুন্দর মতো কাস্টমাইজ করে এই যে ইন্টিগ্রেশন করতে থেকে আমরা এই যে এটার দরকার নাই, এই যে এই ফরম্যাটটা মনে রাখবা, এই দুইটা ফরম্যাট মনে রাখবা, যেগুলো আমি বক্স করে দিচ্ছি ফরম্যাটগুলো মনে রাখবা। এখান থেকে ম্যাথমেটিক্স খুবই কম আসে, ম্যাথমেটিক্সও আসে, যেমন এফ এল এই সূত্র, এটার ম্যাথমেটিক্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি আসছে। ওকে, সো এই সূত্রটা মনে রাখবা। এবং একক আয়তনের সঞ্চিত শক্তি নির্ণয় সূত্র কি, যে ভাইয়া হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে আবার আমরা কি জানি, যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু পীড়ন ডিভাইড বাই বিকৃতি, তাহলে পীড়ন ইকুয়াল টু ওয়াই ইন্টু বিকৃতি লেখা যাবে, আবার কি লিখতে পারবো, বিকৃতি ইকুয়াল টু আমাদের পীড়ন ডিভাইড বাই ওয়াই। সো এই সূত্রটা আমাদের আরও দুইটা ফরমেশনে আমরা পেয়ে যাবো, এটা একটা ফরমেশন, এটা একটা ফরমেশন, যে ভাইয়া তাহলে কি পাচ্ছি, যে হাফ পীড়ন স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, আবার বিকৃতি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই 2। সো এই কয়েকটা ফরমেশন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এই কয়েকটা ফরমেশন তোমাকে কি ভাইয়া অবশ্যই মনে রাখতে হবে, এই কয়েকটা ফরমেশন অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এই কয়েকটা ফরমেশন অবশ্যই মনে রাখবা। আর দাগানো স্লাইডটা তো তোমাদেরকে দিয়ে দিব, দাগানো স্লাইডটা ভাইয়াকে নক করলেই তোমরা পেয়ে যাবা। ওকে, দাগানো স্লাইডটা তোমরা পেয়ে যাবা, দাগানো স্লাইডটা সবাইকে দিয়ে দেওয়া হবে, তোমরা জাস্ট কালেক্ট করে রিভিশন করতে থাকবে। ওকে, তারপরে দেখো যে একটা ইস্পাতের তারের ব্যাস দেওয়া আছে কত ভাইয়া, 0.24 সেন্টিমিটার, তারটিতে 3.6 কেজি ভর ঝুলানো হলে পীড়ন কত। ঠিক আছে, তোমাকে বের করতে বলছে ভাইয়া পীড়ন কত হবে। ওকে, তাহলে পীড়নের সূত্র কি জানি আমরা, যে ভাইয়া পীড়ন বা চাপ সূত্রটা কি জানি, যে ভাইয়া এফ ডিভাইডেড বাই এ, এফ ডিভাইডেড বাই এ, তাই না। তাহলে দেখো আমাদের ব্যাস দেওয়া আছে, তাহলে এইটাকে আগে ব্যাসার্ধে বানাইতে হবে, আর এর সূত্র কি জানি আমরা, যে ভাইয়া আমাদের পাই আর স্কোয়ার, তাই না। তাহলে আমরা এটাকে কি করব, দেখো এটা হাতে ক্যালকুলেশন করতে হবে, মোটামুটি ভালোই একটু টাফ।
আমরা একটু ওই যে আমি বলছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটিতে মোটামুটি একটু লেন্দি ক্যালকুলেশন আসবে, এই টাইপের ক্যালকুলেশনগুলো একটু প্রথম দেখায় স্কিপ করার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ সময় সাপেক্ষ, পারবা কিন্তু সময় লাগবে। সো দেখো রিসেন্ট সালে আসছিল 24-25-এ। সো এই ক্যালকুলেশনগুলো তুমি কি করবা, অবশ্যই অবশ্যই প্রথম দেখায় উত্তর না করার ট্রাই করবা। তাহলে দেখো এইখান থেকে আমরা কি করবো ভাইয়া, যে এফটাকে ভাঙাবো আমরা এমজি, কারণ এফেরও ডিরেক্ট মান নাই, ভর দেওয়া আছে, আর এখানে পাই আর স্কোয়ার বলতে পারবো। ওকে, পাই আর স্কোয়ার বলতে পারবো। তাহলে দেখো আমরা এইখান থেকে একটু সাজাই নেই। তাহলে দেখো জি এর মান আমাদের এম এর মান হচ্ছে 3.6 ইন্টু কত ভাইয়া 9.8। এখন সবগুলোর মান বসাই দিব জাস্ট। পাই এখানে আর এর মান কত 0.24 ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার, ঠিক আছে? সো এখন ক্রমান্বয়ে তোমাকে করতে হবে, যেটা একটু সময় সাপেক্ষ। এই ধরনের প্রশ্নগুলো কি করব আমরা একটু সবার লাস্টে করার ট্রাই করবো। এটা কেন রাখছি ভাইয়া, প্রশ্নে আমি তোমাকে এই স্লাইডে কেন রাখছি, এই কথাটা বলে দেওয়ার জন্য যে কিছু কিছু ক্যালকুলেশন তোমার টাইম কিল করবে। সো ওই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না, ঠিক আছে? ওই শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না। সো এই টাইপের যতই পারো না কেন, হ্যাঁ প্রশ্ন দেখে মনে হচ্ছে আরে সহজ, অনেক ছোট্ট একটা সূত্র, কিন্তু বাবা ক্যালকুলেশন করতে গেলে তোমার বহু টাইম চলে যাবে। রাজশাহীতে বা যে কোনো ইউনিভার্সিটিতে টিকতে কখনোই 100তে 100 পাইতে হয় না। তোমার 70% মার্ক তুলতে পারলেই হলো। তুমি যদি 10% 20% ছেড়ে দিয়েও আসো, প্যারা নেই। আর তোমাকে আগে থেকে মেন্টালিটি নিয়ে যেতে হবে পরীক্ষার হলে, যে ভাইয়া তুমি 100% কখনোই পারবা না, তোমাকে কিছু না কিছু ছেড়ে দিয়ে আসতে হবে। তুমি যদি এরকম জেদ নিয়ে যাও যে না আমি সব কিছুই পারবো, তুমি দেখবা যে আলটিমেটলি তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি সবগুলো প্রশ্ন যাইতেই পারো নাই, তার আগেই সময় শেষ। ওকে, তোমাকে মাথায় যাইতে হবে যে ভাই কিছু জিনিস স্কিপ করতে হবে, আমাদের টাইম ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে। ওকে, নেক্সটে আসো। দেখো নেক্সট প্রশ্ন ডিরেক্ট সূত্র, এটা দেখি সবার আগে কে পারো। সবাই একটু আমাকে বলতে থাকো, আমি একটু পানি খেয়ে নেই। তাহলে দেখো আমাদের ইয়ং গুণাঙ্কের সূত্র ডিরেক্ট। তাহলে ইয়ং গুণাঙ্কের সূত্র দেখি, আমাদের এল দৈর্ঘ্য এবং এ প্রসেসরের একটি তার ঝুলানো আছে, এর মুক্ত প্রান্তে বড় হাতের এম ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে তারটির দৈর্ঘ্য পরিবর্তন হয়ে L1 আমাদের হলে ইয়ং গুণাঙ্ক কত হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু, আমরা তো একটু আগেই জানলাম যে ভাইয়া আমাদের এফ এল ডিভাইডেড বাই এ এল, দ্যাট মিনস এফকে যদি আমরা ভাঙ্গাই তাহলে আমরা এম জি বলতে পারবো, আর এল ডিভাইডেড বাই আমরা এ এল। তাহলে দেখো এখন কিন্তু ওই যে পরিবর্তিত দৈর্ঘ্য দেওয়াই আছে, যে ভাইয়া পরিবর্তিত দৈর্ঘ্য, দ্যাট মিনস এল এর মান দেওয়া আছে L1। তাহলে এখান থেকে আমরা একটু সাজাই লিখি, তাহলে এম জি বড় হাতের এল ডিভাইডেড বাই এ আমাদের L1। সো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এম জি বড় হাতের এল ডিভাইডেড বাই এ L1 বা এল ড্যাশ কোথায় আছে আমাদের বি নাম্বারটা। ডিরেক্ট সূত্র, ডিরেক্ট সূত্র থেকেই প্রশ্ন চলে আসছে। ডিরেক্ট কি ভাইয়া, সূত্র থেকেই প্রশ্ন চলে আসছে, ডিরেক্ট সূত্র থেকেই প্রশ্ন চলে আসছে। সবাই বুঝছেন, ডিরেক্ট সূত্র থেকেই প্রশ্ন চলে আসছে। এই তো ডিরেক্ট প্রশ্ন থেকে। তাহলে 13 কি হবে ভাইয়া, 13 হচ্ছে বি হবে। ওকে ওকে, তাহলে দেখো চলো নেক্সটে আমরা যাই। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া এম এল ইনভার্স টি ইনভার্স 2 রাশির আসলে কোন রাশির মাত্রা। তাহলে দেখো এটা কোন রাশির মাত্রা রে, এটা হচ্ছে আমাদের পীড়নের মাত্রা। পীড়ন, চাপ অথবা স্থিতিস্থাপক গুণাঙ্ক একই জিনিস। দেখো আমরা একটু আগেই পাইলাম এফ ডিভাইডেড বাই এ, তাহলে মাত্রা এম এল টি ইনভার্স 2 ডিভাইডেড বাই এল স্কোয়ার। তার মানে এটা যদি উপরে উঠে যায় তাহলে এখানে +1 আছে, এইখানে -2 হয়ে যাবে। তার মানে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 হয়ে যাচ্ছে। তাহলে কোনটা আমাদের যে ভাইয়া পীড়ন। তাহলে পীড়নের জায়গায় আর কি কি হইতে পারতো, চাপ একই জিনিস বোঝায়, তারপরে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্পেসিফিকভাবে যদি আমি বলি যে ভাই মাঝে মাঝে ইয়ং গুণাঙ্ক চলে আসে, স্থিতিস্থাপক গুণাঙ্ক যে 3টা আছে সবগুলোর একক সেম, মাত্রা সেম। তাহলে ইয়ং গুণাঙ্ক, সো ইয়ং গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক সবগুলারই আমাদের সেম জিনিস, ঠিক আছে? কারণ বিকৃতির কোনো একক মাত্রা নাই, দ্যাটস ওয়াই সবগুলারই মাত্রা সেম থাকে। ওকে, সো এই বিষয়টা একটু খেয়াল রাখবা, এই বিষয়টা কি রাখবা ভাইয়া, একটু খেয়াল রাখতে হবে। ওকে আচ্ছা, তাহলে চলো নেক্সটে চলে যাই আমরা। দেখো
ইস্পাতের কি বলছে যে ভাইয়া y ইকুয়াল টু 2 × 10⁻11 নিউটন মিটার ইনভার্স টু একটি তারের দৈর্ঘ্য এত, প্রসেসরের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, তারটির প্রান্তে এত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। তাহলে এটা পারবা না, এটা পারবা না রে, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমাদের ছোট হাতের এল এর মান বের করতে বলছে। সো y ইকুয়াল টু, এটা করবো না, FL ডিভাইডেড বাই AL, দ্যাট মিনস L ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে ভাইয়া FL ডিভাইডেড বাই YA। জাস্ট ক্যালকুলেশন করবা, এটা জাস্ট ক্যালকুলেশন। তাহলে চলো এফ এর মান তো দেওয়া আছে, দেখি 20 নিউটন, এল এর মান প্রাথমিক দৈর্ঘ্য ছিল 2 ডিভাইডেড বাই ওয়াই এর মান কত 2 × 10⁻11 ইন্টু এর মান কত, প্রস্থচ্ছেদ কত দেওয়া আছে, প্রস্থচ্ছেদ হচ্ছে 1, দ্যাট মিনস 1 10⁻6। ওকে, তাহলে 6 যদি এখান থেকে কাটো তাহলে আমাদের কত চলে আসতেছে, 6 গেলে আমাদের থাকতেছে আমাদের 4 5, এখানে তাহলে শুধুমাত্র 5 থাকতেছে। ওকে, তাহলে এই টু কাটা, তাহলে দেখো আমাদের 10⁵ উপরে গেলে কত হবে, তাহলে 20 × 10⁻5 হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা কাটো, এখান থেকে কমাই দাও, তাহলে 2 × 10⁻4। 2 × 10⁻4 কোথায় আছে, এ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, এগুলো অনেক সিম্পল ক্যালকুলেশন। সো যদি একটু ক্যালকুলেশন কঠিন চলে আসে তখন কি করবা, তখন ওইখানে আর বেশি মাথা ঘামাইতে যাবা না, ওটা স্কিপ করে পরেরটায় চলে যাবা। ঠিক আছে, যদি ওই যে একটু আগেই একটা ক্যালকুলেশন দেখলাম, দেখো বর্গ টর্গ করতে হবে, মাথা নষ্ট ক্যালকুলেশন। সো এই টাইপের ক্যালকুলেশনে বেশি মাথা না ঘামাইয়া সামনের দিকে চলে যাবা। ওকে, সো রাজশাহীতে তুমি শিওর থাকো তোমার কিছু ক্যালকুলেশন এরকম থাকবেই। রাজশাহীতে ভাইয়া তুমি শিওর থাকো তোমার কিছু ক্যালকুলেশন এরকম থাকবে যেটা টাইম কিলিংয়ের জন্য স্যাররা ইচ্ছে করে দিয়ে রাখবে। ওকে, স্যাররা ইচ্ছা করে দিয়ে রাখবে। মাঝে মধ্যে রাজশাহীতে এমন ক্যালকুলেশন আসে যেটা হাতে ক্যালকুলেশনের জীবনেও সম্ভব না, তবুও আসে। কেন, ওই যে তুমি যদি এটা না বুঝতে পারো তুমি এখানে বোকার মতো শুধু সময় খাবা। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই ভাইয়া। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে। ওকে, 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে। দেখো পার্সেন্টেজের ম্যাথ বের করার জন্য আমরা স্পেশাল শর্টকাট জানি, যারা জানো না একটু দেখাই দিচ্ছি। দেখো এটা ডিরেক্ট শর্টকাট আকারে তুমি মনে রাখতে পারবা, দৈর্ঘ্য x% বাড়লে পীড়ন হবে yx%, অথবা এক্সকে তুমি x ডিভাইডেড বাই 100 বলতে পারবা। আবার দৈর্ঘ্য x% বাড়লে বর কত হবে, বলের জায়গায় জাস্ট একটা a যুক্ত হয়, y(a)x%। ঠিক একইভাবে n গুণ বাড়লে, দৈর্ঘ্য n গুণ বাড়লে আমাদের পীড়ন হবে yn-1। আবার যদি n গুণ হয় তাহলে বল কত হবে, ওইখানে যে একটা a যুক্ত হবে। তাহলে ফরম্যাট কি, একটা হচ্ছে yx%, বল হইলে y(a)x%। আবার দৈর্ঘ্য n গুণ হইলে আমাদের পীড়ন কত হবে, যে ভাইয়া y × n-1। আর যদি আমাদের হচ্ছে বল থাকে তাহলে আমাদের a, তাহলে y(a)n-1। তাহলে চলো আমরা দেখো এখন কত দ্রুত সমাধান করা যায় পার্সেন্টেজের এই জিনিসগুলো। তাহলে কি বের করতে বলছে ভাই, বল কত হবে, তাহলে বল, তাহলে আমাদের দৈর্ঘ্য পারছে, তাহলে বল বের করতে বলছে, তাহলে y(a)x%। ওকে, তাহলে y এর মান কত, 1 × 10⁻11, এর মান কত ভাই, এত মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট। তাহলে এত মিলিমিটার যদি প্রস্থচ্ছেদ হয় তাহলে আমাদের হচ্ছে কত হবে, 1 × 10⁻6 কত 6 হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের 1%, দ্যাট মিনস আমাদের কত 1 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা এখান থেকে 10² বলতে পারতেছি, এটা 10⁻2 চলে আসতেছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে ইনভার্স, তার মানে 3 2 5, 5 কমলে আমাদের কত থাকতেছে, 10 কত থাকতেছে, কোথাও কি ভুল করেছি, দাঁড়াও, বল 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 আমাদের কি বল করতে বলছে, যে বল। ওকে, দৈর্ঘ্য x% বাড়লে বল কত হবে। ওকে, ঠিক আছে, তাহলে মিলতেছে না কেন, কোথাও কি মিস্টেক আছে দেখি আমাদের। তাহলে কত, আচ্ছা 10⁻3, এই দাঁড়াও মিটার, এই যে এইখানে ভুল করছি। দেখো প্রস্থচ্ছেদের এখানে মিলিমিটার, তাহলে 10⁻6 হবে, 3 না তো। ওকে, তাহলে 6 7 8 9 10 11, তার মানে
10³ চলে আসতেছে, এই তো মিলে গেছে 10³। সো আমাদের অ্যান্সার কোথাও এই যে সি নাম্বারটা ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। ওকে, সো আমাদের কি প্রসেসের ক্ষেত্রফল, দ্যাট মিনস আমাদের মিটার স্কোয়ার, এককটা কি মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে, তাহলে মিলিমিটারে আছে, তাহলে মিলিমিটার থেকে মিটার নিয়ে 10⁻³ তারপরে আবার স্কোয়ার করতে হবে, 10⁻6 হয়ে যাবে। ওকে, সো সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এই তো মোটামুটি সবাই পারছো যে ভাইয়া সি হবে এই আমাদের হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া কোনো স্থানে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 81 সেন্টিমিটার, ওই স্থানে জি এর মান কত? এখানে জি এর মানটা তোমাকে সেন্টিমিটারেই বের করতে বলছে, দেখছো? তোমাকে কিছু জিনিস ফিক্সড করে দিবে যেটা তোমাকে মনে রাখতে হবে, সেন্টিমিটারেই তোমাকে বের করতে হবে। তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা কি জানি দেখো, আমরা টি ইকুয়াল টু 2π√L/g সূত্র তো সবাই জানি, তাই না? তাহলে আমাদের এল এর মান বের করতে হবে, কার্যকরী দৈর্ঘ্যের মান, তাই না? সরি, জি এর মান বের করতে হবে। তাহলে দেখো টি স্কোয়ার 4π² L/g, তাহলে জি ইকুয়াল টু হবে 4π²L/T²। তাহলে দেখো ভাই এই টি স্কোয়ার টি 4 কাটা যাবে কেন? কারণ সেকেন্ড দোলকে টি এর মান 2, 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে 4 4 কাটা। তার মানে আমরা কি পাবো ভাইয়া, এখান থেকে শুধু পাচ্ছি কত আমরা, যে 4π²। তাহলে দেখো আমরা এখান থেকে কত পাচ্ছি রে, তাহলে আমরা π²L, তাহলে এল এর মান কত দেওয়া আছে ভাই, 81, তাহলে 81π²। তাহলে আমরা π²L পাচ্ছি আমরা 81π², এই আছে তো, এই যে আমাদের রাইট অ্যান্সার ডি নাম্বারটা। সো এখানে সেন্টিমিটারে রাখতে হবে, সেই জন্য আমরা কোনো কাজ করি নাই। তাহলে কত, 81π² আমাদের অ্যান্সার। বুঝছো? ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? সো সেন্টিমিটারকে সেন্টিমিটারেই চাইছে, সেন্টিমিটার থেকে মিটারে দরকার নাই। সো একক কনভার্ট করবো কি করবো না, অলওয়েজ প্রশ্ন দেখে সিদ্ধান্ত নিতে হবে, অপশন দেখে সিদ্ধান্ত নিতে হবে। দেখলাম আর হঠাৎ করেই একক কনভার্ট করে দিলাম, এরকম করলে হবে না। দেখলাম হঠাৎ করেই মন চাইলেও একক কনভার্ট করে দিলাম, হবে না। ওকে, নেক্সটে আসো। সরল সন্ধিত স্পন্দনের কণার বিস্তার এত, পর্যায়কাল এত হলে সর্বোচ্চ দ্রুতি কত? দেখো সরল সন্ধিত স্পন্দনের পর্যায়বৃত্ত গতির সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, তারপরে হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ যেটা আছে d²x/dt² + ω² x = 0। এই দুইটা ফরম্যাট থেকে সবসময় বেশি আসে। চলো একটু রিমাইন্ডার করে দিয়ে আসি, আমি জানি সবাই পারো, একটু জাস্ট খেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো স্মরণের সমীকরণটা কি আমরা জানি, যে ভাইয়া এখান থেকে আমরা x = a sin ωt অথবা a আমাদের cos ωt আমরা বলতে পারি। ওকে, বেগের সমীকরণটা v = a ω cos ωt, এগুলো নর্মালি ডিরেক্ট সূত্র আকারে চলে আসে, যেগুলো বক্স করে দিচ্ছে ডিরেক্ট সূত্র। এটা কই থেকে পাবো, দেখো এইখান থেকে, এই স্মরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, তুমি এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কয়টা, এই যে v = ω √a² - x², এই ফরম্যাটটা তোমাকে মনে রাখতে হবে, এবং ভি ম্যাক্সের এই পুরো ফরম্যাটটা তোমাকে মনে রাখতে হবে, খুবই মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, সেই কয়েকটা সূত্র। তাহলে ভি ম্যাক্স আমাদের কি এখানে এক্স দিয়ে রাখছে কেন, এটা হবে ভি, তাহলে মানে ভি ম্যাক্স = ω/a, ভি ম্যাক্স = ω/a। তাহলে ওমেগার আবার তিনটা সূত্র আছে, 2π/t, 2πn/t এবং আমাদের 2πf, ওই তিনটার জন্য তিনটা ফরমেশন হবে। ঠিক একই বেগকে আবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যাবে। তাহলে দেখো এই সমীকরণটা কই থেকে পাবো, যে এই বেগটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ পাবো, নিউটনের বলবিদ্যা, এগুলো থেকে আমরা ম্যাথমেটিক্স সমাধান করছিলাম। ওকে, তাহলে দেখো এখন আমরা এ ম্যাক্স আর ভি ম্যাক্স এটা মনে রাখবো। তাহলে এ ম্যাক্সের মান কত ভাইয়া, যে ω², আর ভি ম্যাক্সের মান কত ভাইয়া, ω/a। সো একটার উপর স্কোয়ার আছে, একটার উপর স্কোয়ার নেই, এতটুকুই পার্থক্য। তারপরে ওমেগার মান বসাইলে আরও তিনটা ফরম্যাট পাবো। সো এই কয়েকটা সূত্র খেয়াল রাখতে হবে। ওকে, আর ব্যবকলনীয় সমীকরণ কি জানি ভাইয়া, এই যে আমাদের ডিরেক্ট বেসিক সূত্রটা কি, যে d²x/dt² + ω² x = 0। এখন ওমেগার একটা সূত্র আছে, ω = √k/m অথবা ω² = k/m লেখা যাবে। তাহলে ওমেগার মান বসাই দিলে এই সূত্রটা এই ফরম্যাটে অলরেডি গুচ্ছতে একবার আসছিল, নিচের কোনটি সঠিক, ডিরেক্ট সূত্রটাই আসছিল, যে d²x/dt² + k/m × x = 0। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো আদর্শ সমীকরণে কোনো কিন্তু এখানে কি নাই, সহগ নাই। সো এখান থেকে নর্মালি কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ বের করতে বলতে পারে। সো
তুমি দেখবা যে এখানে যদি কোনো সহগ থাকে ওই সহগটা যদি থাকে তাহলে এখানে ভাগ করে দিতে হয়, তারপরে তুমি ওমেগা স্কোয়ারের সঙ্গে তুলনা করে চলে আসবে। ওকে, সো চলো তাহলে আমরা প্রশ্নটা সমাধান করি। যে ভি ম্যাক্সের মান বের করতে বলছে, তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু তো ওমেগা এ, আর এ ম্যাক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ। তাহলে ওমেগার মান কত দেওয়া আছে ভাইয়া? দেখো ওমেগার মান আবার দেওয়া নাই, পর্যায়কাল দেওয়া নাই। তাহলে আমাদের হচ্ছে 2 পাই পর্যায়কাল যেহেতু আছে, টির মান বসাই দাও 12 সেকেন্ড, আর এখানে এর মান বিস্তারের মান কত 0.05। ওকে, তাহলে দেখো এইখান থেকে আমরা কি করব, 6 কে 6 6 গুণ 12, মোটামুটি ভালোই কমপ্লেক্স হয়ে যাচ্ছে। দাঁড়াও, এটা থেকে হাতে ক্যালকুলেশন কীভাবে করা যায়, এটাকে ধরো 3 ধরে নাও, মনে মনে 3 ধরে নাও। তাহলে 3 দুগুণ 6, 2 আসতেছে, তাহলে 2.5। দেখো এটাকে যদি আমরা কাটি তাহলে 5কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2.5 চলে আসবে। সো আমাদের 2.5 রিলেটেড কোথায় আছে, ওই যে আমাদের 0.06। দেখো এই যে যেহেতু 0.0 সামথিং, তার মানে 0.025 বা 0.25 এর জায়গায় কত একটু এদিক ওদিক হবে। তাহলে দেখো 0.2 এটা তো জীবনেও হবে না, আর এগুলো তো আরও আগে হচ্ছে না, তাহলে এইটাই রাইট অ্যান্সার। দেখো তোমাকে হাতে ক্যালকুলেশন যখন করবা তখন তোমাকে অ্যাপ্রক্সিমেটলি হিসাব করতে হবে, একুরেট আনার দরকার নাই। দেখো এটা কখনো 0.25 হবে না তো ভাই, 0.0, তাহলে এখানে 0.0টা তো নাই, তাহলে 0.0 ফরম্যাট একটাই আছে। তাহলে তুমি দেখো দেখা মাত্রই অপশন দেখে একটু স্মার্টলি চিন্তা করলেই দাগাই দিতে পারবা। ওকে, পরীক্ষার হলে তোমাকে এভাবেই দাগাইতে হবে, বুঝতে পারছো? পরীক্ষার হলে তোমাকে এভাবেই দাগাইতে হবে, ক্লিয়ার রে? সো তোমাকে কখনোই ডিরেক্ট অ্যাপ্রক্সিমেটলি না করে একদম একুরেট হাতে ক্যালকুলেশন করতে যাবে না, হুদাই সময় নষ্ট হবে। সো তোমাকে জাস্ট কি এই যে পাই থাকলে 3.14 না ধরে 3 ধরে ক্যালকুলেশন করে তাকাবা, অপশনের দিকে তাকাইলেই মোটামুটি ডিফারেন্স বুঝতে পারবা। নেক্সটে আসো, দেখো নেক্সটে কি বলতেছে, যে এইখান থেকে যে এই পার্সেন্টেজের ম্যাথটা অনেক আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 20-21 সেশনে, রাজশাহীতেও চলে আসতে পারে। সো পার্সেন্টেজের ম্যাথটা দেখো, যে একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে, তাহলে দোলনকাল 50% বাড়াতে তার মানে কিছু বাড়াইছে, তাহলে আদিতে কিছু একটা ছিল। তাহলে আমি কালকের ক্লাসে তোমাকে বলছিলাম এখান থেকে নিউটনের বলবিদ্যা একটা প্রশ্ন সমাধান করছিলাম গতিশক্তি ভরবেগের সাথে। সো দেখো বাড়াইছে মানে কি, যে ভাই পি ছিল আগে একটা, তাহলে পার্সেন্টেজে থাকলে অলওয়েজ 100 ধরে নিতে হয়। তাহলে পি টুর মান কত, 100 + 50, তার মানে 150%। তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করলে 1.5 আসতেছে। তাহলে দেখো আমাদের দোলনকাল টি এর সাথে সমানুপাতিক দৈর্ঘ্যের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন, দ্যাট মিনস এল, তাহলে এল সমানুপাতিক আমরা টি স্কোয়ার করতে পারবো, তার মানে এখান থেকে L2 = 1.5 তার উপরে হোল স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে 2.25 আসবে। পার্সেন্টেজে নিলে 100 দ্বারা গুণ করে দাও 100%, তাহলে আমাদের কত আসবে 225%। সো এইটা কি উত্তর হবে না, এটা হচ্ছে হবে, বলছে যে পরিবর্তন, তোমাকে পরিবর্তন বের করতে বলছে, তাহলে আদি থেকে বাদ দিতে হবে। তাহলে 225, ওই আদিতে 100 ধরছো, বাদ দিয়ে দাও, তাহলে 125% হচ্ছে। সো এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো 125 কোথায়, ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। সো এই পার্সেন্টেজের ম্যাথগুলান পরীক্ষায় অনেক বেশি আসে, ভাইয়া পরীক্ষায় অনেক বেশি আসে, একটু খেয়াল রাখতে হবে। ওকে, পার্সেন্টেজের ম্যাথগুলান পরীক্ষায় অনেক বেশি আসে, খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সটে আসো, দেখো নেক্সটে কি বলতেছে, যে ভাইয়া একটা সেকেন্ড দোলক পৃথিবীর সাপেক্ষে 0.8 সি বেগে গতিশীল থাকলে পৃথিবীর একজন পর্যবেক্ষক তার নিকট দোলনকাল কত মনে হবে। তাহলে দেখো এখানে বেশ কয়েকটা সুন্দর ইনফরমেশন দেওয়া আছে, একটা সেকেন্ড দোলক, ওকে, তারপরে দোলনকাল কত মনে হবে এটা তোমাকে বের করতে বলছে, দোলনকাল কত, তাহলে সেকেন্ড দোলক, আর এইখানে বেগ দেওয়া আছে কত ভাইয়া 0.8 সি, তাহলে বেগ কত দেওয়া আছে ভাইয়া 0.8 সি। ওকে, তাহলে চলো আমরা এটাকে এখন সমাধান করে ফেলবো। তাহলে দেখো এটা নর্মালি হচ্ছে আমাদের এই অধ্যায়ের প্রশ্ন না, আমরা কি জানি আইনস্টাইন আপেক্ষিকতা, নর্মালি আধুনিক পদার্থবিজ্ঞানের প্রশ্ন, যে ভাইয়া টি ইকুয়াল টু টি ড্যাশ ডিভাইডেড বাই √1 - v² ডিভাইডেড বাই c²। সো এইখান থেকে আমরা এইটা দেখো সেকেন্ড দোলক, দ্যাট মিনস আমরা 2 এটার মান বসাই দিতে পারি, 2 ডিভাইডেড বাই, দেখো আমরা আধুনিক পদার্থবিজ্ঞান যখন শিখবো তখন এই বিষয়টা আরও ক্লিয়ার করবো, আপাতত জাস্ট খালি তোমাকে ট্রিক্সটা বলে দিই, যে 0.8 সি যদি বেগে থাকে তাহলে তুমি ওইটার এই পুরো যে √1 - v² ডিভাইড বাই c², এই পুরো অংশটার মান তুমি 0.6 বসাই দিতে পারো। আবার 0.6 সি যদি থাকে তাহলে ওই পুরো অংশটার মান 0.8 বসাই দিতে পারো, এটা একটা ট্রিক্স, সুন্দর একটা জিনিস। ওকে, তাহলে দেখো আমাদের যেহেতু 0.8 আছে, তাহলে 0.8 থাকার ফলে আমরা এখানে 0.6 বসাই দিতে পারবো, 0.6 বসাই দিতে পারবো। তাহলে দেখো এখন আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা দশমিক তুলে দাও, 10 আসবে,
তাহলে আমরা হচ্ছে কত 10 দুগুণ 20, 3 দুগুণ 3, তার মানে আমাদের 3 পয়েন্ট সামথিং আসবে। দেখো 10কে 3 দ্বারা ভাগ করলে 3 পয়েন্ট সামথিং, 3.3 সামথিং এরকম চলে আসবে। তার মানে 3 পয়েন্ট সামথিং একটাই আছে। সো আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে। ওকে, বি নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে। বুঝতে পারছো সবাই? বি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। বুঝতে পারছো রে? বুঝতে পারছো? দেখো খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। সো এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের একটু টাস আছে, আবার এখানে হচ্ছে আমাদের সরল দোলকেরও কিছু টাস আছে। ওকে, তার মানে এই তো ফারিন সবার আগে পারছো, ধন্যবাদ ভাইয়া। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, একটা সেকেন্ড দোলক দৈর্ঘ্য যদি 9 গুণ করা হয় দোলনকাল কত হবে? আমরা সেকেন্ড দোলকের সাথে টি সমানুপাতিক √L জানি, দৈর্ঘ্য 9 গুণ করলে তাহলে √9, 3 গুণ, একদম সহজ প্রশ্ন। তাহলে দেখো এটা কিন্তু 3 হবে না। দেখো আমি এখনই ভুল করছিলাম, এই যে 3 অপশন, এ নাম্বার অপশনেই থাকবে, কিন্তু 3 হবে না। কেন হবে না? কারণ এটা সেকেন্ড দোলক বলা আছে। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। তাহলে দেখো আমরা যদি এই লাইন থেকে এই লাইন লিখি, তাহলে T2 ইকুয়াল টু √L, দ্যাট মিনস 9। এইখানে তো T1 থাকবে, তাহলে এখানে √9কে রুট করলে 3 হবে, আর এইখানে তো আগে থেকে আমরা জানি 2 সেকেন্ড, তার মানে 3 দুগুণ 6 সেকেন্ড হবে রাইট অ্যান্সার। দেখছো? সো এই যে এইটা বাবা মারাত্মক ইম্পর্টেন্ট, যে ভাই এটা কি সেকেন্ড দোলক নাকি, এই বিষয়টা খেয়াল রাখবা। কিছু প্রশ্ন থাকে না যে ভাই আমরা কনফিডেন্সের সহিত ভুল করে আসবো পরীক্ষার হলে, এটা হচ্ছে সেই প্রশ্ন। এ নাম্বারটা একদম কনফিডেন্সের সহিত ভুল করে চলে আসবা, আইসা দেখবা ও রে এখানে যে দেওয়া ছিল যে ভাইয়া কি বলে সেকেন্ড দোলক দেওয়া ছিল, আমি তো খেয়ালই করি নাই। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার ঠিক না কেন? কিরে কোশ্চেন নাম্বার ঠিক না মানে? এই যে 19-এর পরে 20 আসছে, কিসের ঠিক নাই? সবই তো ঠিক আছে। সেকেন্ড দোলকের দোলনকালে তো ফারিন ধরতে পারছো 2 সেকেন্ড, সাবাস। ওকে, সো এই ধরনের প্রশ্নগুলো কনফিডেন্সের সহিত ভুল করা যাবে না। নেক্সটে আসো, দেখো কি বলতেছে যে ভাই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 × 10⁵ প্যাসকেল চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হলে 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10⁶ প্যাসকেল চাপে আয়তন কত? তাহলে দেখো অনেক কিছু দেওয়া আছে। আচ্ছা আমরা আগে ফাইন্ড আউট করি। দেখো এটা হচ্ছে T1 এর মান দেওয়া আছে, এটা হচ্ছে T2 এর মান দেওয়া আছে, এটা হচ্ছে P1 এর মান দেওয়া আছে, এটা হচ্ছে P2 এর মান দেওয়া আছে, তারপরে আয়তন এত দেওয়া আছে সেন্টিমিটার কিউব, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের কি ভাই, এটা হচ্ছে V1 দেওয়া আছে। দেখো প্রত্যেকটা অপশনই সেন্টিমিটারেই আছে, তাহলে সেন্টিমিটারকে সেন্টিমিটার আলটিমেটলি প্যারা নাই। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের PVT তিনটাই লাগতেছে, তাহলে সমন্বয় সূত্র দিয়ে করতে হবে। P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই আমরা কি জানি T2। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে ভাইয়া, যে এর আয়তন কত, দ্যাট মিনস V2 এর মান বের করতে বলছে। তাহলে V2 ইকুয়াল টু লিখতে পারবো P1 V1 T2 ডিভাইডেড বাই P2 T1। তাহলে মান বসাই দাও। P1 এর মান কত ভাইয়া? P1 এর মান হচ্ছে দেখো 6 × 10⁵, তাহলে 6 × 10⁵। V1 এর মান কত ভাইয়া? V1 আয়তন দেখো ওই যে 100 দেওয়া আছে, জাস্ট 100 বসাই দাও। 100 তার মানে 10 স্কোয়ার, হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে পাওয়ার বানাই নিলাম। তাহলে T2 অবশ্যই আমাদের কি করতে হবে, এটাকে কেলভিনে নিতে হবে। তাহলে 273 যোগ করো, তাহলে 0 7 7 14 আর 1 15 5 হাতে 1 350, দ্যাট মিনস এখানে আসতেছে 350 ডিভাইডেড বাই P2 এর মান কত ভাইয়া? P2 এর মান হচ্ছে 10⁶ ইন্টু T1 এর মান কত ভাইয়া? কত 300 ডিগ্রি সেলসিয়াস হবে, 300 আমাদের সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাও। ওকে, আচ্ছা তাহলে দেখো কি আসতেছে এইখানে, যে ভাইয়া এইখানে 2টা শূন্য কেটে দিয়ে তুমি পাওয়ার 6 থেকে 8 বানাই দাও, তাহলে 8 আসলো, ঠিক আছে। আর এইখানে এই 2টা কেটে দাও একবারে, তাহলে 5 6 7, এইখানে 7 থাকলো। ওকে, 7 থাকলো। ওকে, আচ্ছা তারপরে এখন কি করবা দেখো, এইখানে একটা শূন্য আছে, কেটে দাও, এইখানে 8 বানাই দাও, তাহলে এই দেখো 10⁸ আর এই 10⁸, নিচে 8 8 কাটা গেছে, দেখছো হাতে ক্যালকুলেশনটা কি মজা। তাহলে এখন তুমি কি করবা, যে ভাইয়া এইখানে 3 আছে, 3 দুগুণ 6, তাহলে এখন 2 35 দুগুণ 75, দ্যাট মিনস আমাদের হচ্ছে 35 দুগুণ আমাদের কত চলে আসতেছে 70, তাহলে আমাদের 70, বি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখছো হাতে ক্যালকুলেশনটা অনেক মজা না? মনে হচ্ছে আল্লাহ অনেকগুলোর মান দেওয়া আছে, অনেক ঝামেলা হইতে পারে মনে হয়, কিন্তু আসলে কোনো ঝামেলাই না, খুব সুন্দর মতো তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবা।
খুব সুন্দর মতো হাতে ক্যালকুলেশন করা যাচ্ছে, কোনো ঝামেলাই না, খুব সুন্দর মতো হাতে ক্যালকুলেশন করা যাচ্ছে। ওকে, আচ্ছা 21 সি না ফারিন, আমিও তো ভুল করছিলাম। দেখো 35 দুগুণ কত, 70 হবে। ওকে, নেক্সটে আসো, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, যে একটি আদর্শ গ্যাসের আয়তন কত দেওয়া আছে, যে ভাইয়া আমাদের 500 ml এবং তাপমাত্রা দেওয়া আছে কত ভাইয়া, 300 কেলভিন। সো দেখো সবগুলাই আমাদের এমএলএই আছে, প্যারা নাই। তাহলে এমএল থেকে আলটিমেটলি হচ্ছে 1000 ml ইকুয়াল টু লিখতে পারবো আমরা 1 লিটার, প্যারা নাই। সো আমরা করি, চলো দেখো এটা আয়তন দেওয়া আছে, দ্যাট মিনস V1 এর মান দেওয়া আছে, তাপমাত্রা T1 দেওয়া আছে, ক্যালভিনেই আছে, বাসাই দিছে। তারপরে কি বলছে, যে যদি চাপ অপরিবর্তিত, মানে চাপ স্থির, তাহলে চাপ স্থির চার্লসের সূত্রে বসাই দিতে হবে। তাহলে তাপমাত্রা T2 দেওয়া আছে, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যে ভাই V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। তাহলে বের করতে বলছে কি ভাইয়া, যে তাহলে নতুন আয়তন কত হবে, দ্যাট মিনস V2 এর মান V2 ইকুয়াল টু V1 T2 ডিভাইডেড বাই আমাদের T1। তাহলে V1 এর মান কত ভাইয়া, V1 এর মান 500, তাহলে এমএলএ আছে, এমএলএ রাইখা দেওয়া আপাতত। T2 এর মান কত, 600, T1 এর মান কত, 300। ওকে, তাহলে 0 0 0 0 কাটো, 3 দুগুণ 6, 1000 আসতেছে। তাহলে এটা কিন্তু এমএলএ আছে, যেহেতু আমরা এমএলএ রাখছি, তাহলে 1000 ml 9, তাহলে 1000 ml ইকুয়াল টু 1 লিটার লেখা যায়, একই কথা। তার মানে সি নাম্বারটা রাইট আনসার। ওকে, তার মানে আমাদের কি হচ্ছে ভাইয়া, সি নাম্বারটা রাইট আনসার। তার মানে 22 হচ্ছে সি। 22-এর অ্যান্সার কত হচ্ছে ভাইয়া, 22-এর অ্যান্সার হচ্ছে সি। 22-এর অ্যান্সার হচ্ছে সি। এই তো ফারিন, রুকাইয়া, ধন্যবাদ। নেক্সটে আসো, দেখো নেক্সটে কি বলতেছে, যে ভাইয়া একটি সিলিন্ডারে হাইড্রোজেন গ্যাস আছে যার চাপ 249 কিলো প্যাসকেল এবং তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং এর ঘনত্ব বের করতে বলছে। দেখছো মোটামুটি এইটা, দেখো আমরা ঘনত্ব বের করতে হবে। তাহলে দেখো ঘনত্বের সাথে সম্পর্ক যদি আমরা করতে চাই, তাহলে দেখো এখান থেকে আমরা দেখো ঘনত্বের সাথে একটা সম্পর্ক ডিরেক্ট আমরা লিখতে পারবো, যে ভাই ডি ইকুয়াল টু ডিরেক্ট আমরা PM ডিভাইডেড বাই RT। এটা কই থেকে পাইছি, দেখো একটু দেখাই দিই, যে PV ইকুয়াল টু NRT, ঠিক আছে। সো এটাকে PV ইকুয়াল টু N এর জায়গায় তুমি M ডিভাইডেড বাই বড় হাতের M লিখতে পারবা, RT, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে এক্সচেঞ্জ করে দিয়ে তুমি কি করবা, আমরা রো বানাই নিতে পারবো ঘনত্ব। তাহলে রো M ডিভাইডেড বাই V, তাহলে দেখো এই যে M ডিভাইডেড বাই V। সো এইখানে এক্সচেঞ্জ করলে আলটিমেটলি ফরমেশনটা চলে আসবে, এটা ঘনত্ব ডি বা রো ইকুয়াল টু তুমি এই ফরম্যাটটা পেয়ে যাবা। সো ডিরেক্ট এটা সূত্র আকারে কষ্ট করে মনে রাখার ট্রাই করবা, যদি সূত্র না মনে থাকে তাহলে তুমি এইখানে কনভার্সন করে নিয়ে তারপরে বসাই দিবা। ওকে, তাহলে দেখো পি এর মান কত ভাইয়া, ওই যে 249 কিলো প্যাসকেল, তাহলে 249, তাহলে আমরা 250ই ধরে নিলাম হাতে ক্যালকুলেশন সুবিধাতে, কিলো মানে আমাদের 10⁻³ করে নিলাম। ওকে, আবার এম এর মান কত ভাইয়া, আমাদের কি দেওয়া আছে, হাইড্রোজেন গ্যাস, দ্যাট মিনস আমাদের হাইড্রোজেন আমাদের 2, তাহলে 2 কেজিতে নিয়ে যেতে হবে, 10⁻³ কারণ সবগুলাই দেখো একক কেজিতে আছে। ডিভাইড বাই আর এর মান কত, 8.3 ইন্টু টির মান কত ভাইয়া, 27, দ্যাট মিন 300। তাহলে এটাকে একটু হালকা পাতলা মডিফাই করতে হবে। ওরে বাপরে, দেখছো এখানে কত ক্লোজ মান দিয়ে রাখছে, 0.1 0.1 0. কাম সারছে। সো নর্মালি দেখছো অনেক ক্লোজ মান দিছে, এত ক্লোজ মান থাকে না, এত ক্লোজ মান থাকে না, এখানে অনেক ক্লোজ মান দিয়ে ফেলছে, অনেক ক্লোজ মান দিয়ে ফেলছে। ওকে, সো এই টাইপের দিলে কিছু করার নাই। নর্মালি আমরা প্রসেসটা দেখাই দিচ্ছি, দেখো এইখানে তোমরা কি ধরবা, এইখানে মনে মনে 8 ধরবা। তাহলে দেখো এইখান থেকে আমরা কত পাচ্ছি, এখানে 2টা শূন্য যদি কেটে দেই, 2টা শূন্য কেটে দিলে আলটিমেটলি এখান থেকে 2টা শূন্য চলে যাবে, তার মানে 10 থাকতেছে শুধুমাত্র। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো, 4 দুগুণ 8 এইভাবে করতে পারবো। আমাদের হচ্ছে তারপরে 3 4 12, 12কে 12, 12 দুগুণ 24, এখানে 2 পয়েন্ট সামথিং চলে আসবে, 12 দুগুণ 24, একদম 2 এর কাছাকাছি চলে আসবে। তাহলে 2 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কত, আমাদের হচ্ছে 10 দেখো এই যে এখানে একটা শূন্য আছে, কাটো, এখানে 3 থেকে 2 বানাই দাও, তাহলে আমাদের 2 ইন্টু 10 ইনভার্স কত, এই যে দেখো চলে আসছে, 2 ইন্টু 10 ইনভার্স 2 আসতেছে। তাহলে 2 ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস 0.02 চলে আসতেছে আমাদের।
আমাদের অ্যান্সার আসবে 0.2 জাস্ট 0.2। তাহলে দেখো একটা একটু এদিক ওদিক করছি হয়তো। ঠিক আছে, এই যে এই শূন্যটা কই গেল, এই শূন্য তো কাটতে হবে, তাহলে এটা শুধুমাত্র 10 থাকতেছে, তার মানে 10 ইনভার্স 1, দ্যাট মিনস 10 দ্বারা ভাগ করলে 0.2 থাকতেছে, দেখছো? সো আমাদের 0.2, দেখছো? বাট এত ক্লোজ মান খুব একটা থাকে না, বুঝছো? এত ক্লোজ মান খুব একটা থাকে না, তার মানে জাস্ট আমাদের 0.2 চলে আসতেছে। আমাদের অ্যান্সার মিলছে, কিন্তু দেখো 0.1, 0.2, দেখো এখানে দুইটা ডাবল আসলে ইয়ে আছে, তো এই নাম্বারটাই দেখাবো কারণ অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করে, কিন্তু এত ক্লোজ মান সচরাচর দেখতে পারবা না। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেশনে দুই একটা জায়গায় তোমাকে একটু ঝলক দেখাবে, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকবারই করে। ওকে, সো দেখো আমরা খুব সুন্দর মতো কীভাবে হাতে ক্যালকুলেশনটা করবা একদম। দেখো অ্যাপ্রক্সিমেটলি দেখো 249কে আমরা কি ধরছি হাতে ক্যালকুলেশন সুবিধার্থে 250, এটাকে 8.3কে আমরা হাতে ক্যালকুলেশন সুবিধার্থে কি বলছি যে ভাইয়া শুধু 8 ধরে নিছি। বুঝতেছো যে কিভাবে আমরা অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশনগুলো করতেছি? সো এগুলো একটু খেয়াল রাখবা, বুঝতে পারছো? হাতে ক্যালকুলেশন এইভাবেই করতে হবে। যদি মনে করো একটু শর্টেজ থাকে তাহলে ওটাকে বাড়াই দিবা, বা একটু বেড়ানো থাকলে কমাই দিবা, এইভাবে মূলত পূর্ণ মান এনে তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে, তাহলে তুমি দ্রুত ক্যালকুলেশন মিলাইতে পারবা। ওকে, নেক্সটে আসো। দেখো যে একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমউষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে আয়তনের অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত হবে? ওকে, তাহলে আয়তন অর্ধেক করছে সমউষ্ণ প্রক্রিয়া, তাহলে আলটিমেটলি সমউষ্ণ প্রক্রিয়া আমরা কি জানি, বয়লের সূত্রে পড়বে, দ্যাট মিনস P1V1, অথবা একদম ডিরেক্ট দেখো P সমানুপাতিক 1/V, আয়তন যেহেতু অর্ধেক করছে তাহলে 1/1/2, দ্যাট মিনস আমাদের 2, তাহলে আদি চাপের কত গুণ হবে? দ্বিগুণ হবে, তাহলে বি নাম্বারটা। এটা নর্মালি ম্যাথ তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়েই করে ফেলতে পারবা। তুমি কি করতে পারো ভাইয়া? সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়েই তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। তাহলে নেক্সটে আসো। দেখো কত বলছে যে 29°C তাপমাত্রায় 3 গ্রাম কি বলছে যে ভাইয়া নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি কত? 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি কত? তাহলে আলটিমেটলি গতিশক্তি। তাহলে গতিশক্তি ডিরেক্ট সূত্র তো আমরা জানি যে ভাইয়া এন মোল গ্যাসের জন্য গতিশক্তি কি ভাইয়া, যে হচ্ছে ইকে ইকুয়াল টু আমাদের ডিরেক্ট সূত্র আমরা ফেলাই দেবো 3/2 এনআরটি। তাহলে দেখো 3/2 এন এর জায়গায় আবার হচ্ছে W/M লিখতে পারবো। তাহলে কত গ্রাম দেওয়া আছে রে? 3 গ্রাম। তাহলে আমাদের আলটিমেটলি এখানে আবার জুলে আছে, তাহলে দুইটাই যেহেতু W/M, তাহলে দুইটাকে কেজিতে আনো 10^3, তাহলে লেখারই দরকার নাই, ডিরেক্ট আমরা এখান থেকে কি করব 3 নাইট্রোজেন, তাই না? হ্যাঁ, নাইট্রোজেন বলা আছে, তাহলে নাইট্রোজেনে 28, তাহলে 28, তাহলে এটাকেও যদি কেজিতে আনি এটাকেও যদি কেজিতে আনি তাহলে কেজিতে কাটাকাটি যাবে, 10^3 উপর নিচ, তো এরকম অনুপাত আকারে দুইটা একই রাশি থাকলে ওটারে আর একক কনভার্ট করার দরকার নেই, কারণ দুইটা কাটাকাটি চলে যায়। ওকে, তারপরে হচ্ছে আর 8.314 ইন্টু টির মান কত ভাইয়া? 29। দেখছো কত ঝামেলা দিয়ে রাখছে। সো এটাকে কি করব, আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে, তাহলে 302 চলে আসবে। তাহলে ধরে নাও আমরা 300 ধরে নিলাম, ঠিক আছে? এখানে কেলভিনে নিলে কত আসবে? 302, আমাদের কত চলে আসতেছে? হ্যাঁ 302 চলে আসতেছে। তাহলে আমরা একটু কি করলাম, ধরো 300 ধরে নিলাম হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে। আচ্ছা, তাহলে দেখো এখন এটাকে আমরা কি করতে পারি, তাহলে 8, এটাকে আমরা ধরে নাও 8, ঠিক আছে? এটাকে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে দেখেন এইখান থেকে আমরা যদি মোটামুটি ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখো এখান থেকে কি কি আসতেছে। অনেক ডিফারেন্স চলে আসতে পারে, না ডিফারেন্স আসবে না, দেখি কি কি অবস্থা। যে তাহলে ধরে নাও 3 × 7 = 21, 7 যাচ্ছে, ওরে বাপরে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 15 × 2 = 30, 150 থাকতেছে ওইখানে, তাহলে 150, তাহলে 7 8 যদি অ্যাপ্রক্সিমেটলি করি, হাতে ক্যালকুলেশনটা তো সময় সাপেক্ষ,
অ্যাপ্রক্সিমেটলি ধরলে কাজ হচ্ছে না, তাহলে তো 15 15 30 না বেশি চলে আসতেছে। দেখো এটা মোটামুটি ক্যালকুলেশন করলে আমরা 28 দাঁড়াও, এইখানে একটু কাজ করে নিই। 28কে আমরা কি করতে পারবো, এটাকে আমরা ওকে, সো এটা আমরা 302 পাইছিলাম ধরে রাখো, তাহলে এইটাকে এক ঘর পিছাই দাও, তাহলে ছোট মানকে বড় করছি, ছোট মানকে বড় করছি, তাহলে পাওয়ার কমাইতে হবে। তাহলে পাওয়ার কমাইলে এই একটা আলটিমেটলি ধরো এখানে যদি শূন্যই ধরতাম তাহলে এই শূন্য কেটে দিলাম। ওকে, তাহলে এইখানে 28 দিয়ে 28 তাহলে 3 বারের মতো যাবে, 2 পয়েন্ট সামথিং একদম লাস্টের দিকে চলে যাবে, তাহলে 3 ধরে নিলাম। ওকে, তাহলে দেখো আমাদের এখান থেকে কী রে 3 পয়েন্ট সামথিং 30, তাহলে হচ্ছে 3 লং 27, তাহলে দেখি এটাকে 27 গুণন 3 লং 27, হ্যাঁ মিলে গেছে, দেখছো এখন মিলবে। দেখো হাতে ক্যালকুলেশনের প্রসেসটা দেখো একটু, যে এইখানে আমরা কি করব, এক ঘর পিছাই দিব, তাহলে 83 হয়ে গেল, 83 পয়েন্ট সামথিং দরকার নাই, তাহলে 83, তাহলে 28 দিয়ে কাটো 2.9 এর কাছাকাছি চলে আসবে, তাহলে 3 ধরে নিলাম আমরা অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। আর এখানে এক ঘর পিছাই দিয়ে এই যে 300 ধরে নিয়েছিলাম, 302 থেকে এক ঘর যেহেতু পিছাই দিয়েছি তাহলে একটা শূন্য কাটা দিছি। তাহলে এখন দেখো এই যে 3 3 3 3 তিরিকে আমাদের 3 লং 27, 27-এর সাথে 30 গুণ করবা, তারপরে 2 দ্বারা ভাগ করবা, তাহলে এখানে 15 2 30, তাহলে 15-এর সাথে 27 গুণ করো, অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি যদি আমি দেখি যে ভাইয়া 15 গুণন 27, এটা তোমরা তো হাতে ক্যালকুলেশন ইজিলি করতে পারো, 405 চলে আসবে, 405 চলে আসতেছে, তার মানে এই অ্যাপ্রক্সিমেটলি এই নাম্বারটা 400-এর ঘরে একটাই থাকবে, এটাই উত্তর। বুঝছো? তাহলে দেখো এটার নিয়মটা কি, তাহলে আমরা এটার নিয়মটা কি পাইলাম ভাইয়া, তাহলে এটার নিয়মটা কি পাইলাম বলো তো দেখি, নিয়মটা পাইলাম, দেখো নিয়মটা কি পাইলাম, দেখো নিয়মটা হচ্ছে তুমি কি করবা, একটা ঘর পিছাই দিবা, এইখানে একটা ঘর পিছাই দিলে মোটামুটি রেঞ্জের মধ্যে চলে আসতেছে, একটা ঘর পিছাই দিবা। সো এইখানে গতিশক্তি থেকে প্রশ্ন আসলে এই টাইপের ক্যালকুলেশন দেখবে, নাইট্রোজেন থেকেই সবসময় বেশি আসে, সবসময় নাইট্রোজেনেরই বের করতে বলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। তুমি এক ঘর পিছাই দিয়ে ক্যালকুলেশন করবা, তাহলে দেখবে অ্যাপ্রক্সিমেটলি একদম ক্লোজ মান চলে আসতেছে। ওকে, বুঝতে পারছি রে আমরা সবাই, বুঝতে পারছি? ওরে বাপরে অনেকেই হ্যাঁ অনেকেই পারছো। এ নাম্বার এ নাম্বার এ নাম্বার 400 প্লাস হবে। ওকে, আচ্ছা নেক্সটে আসো। দেখো যে ভাইয়া স্থির চাপে কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলে প্রসারণের পূর্বে গ্যাসের তাপমাত্রা এত হলে শেষের তাপমাত্রাটা কত, এটা একদম ওই যে গ্যাসের সূত্রাবলী থেকে চলে আসতেছে। তার মানে আমাদের তাপমাত্রার সাথে স্থির চাপ, দ্যাট মিনস পি বাদ যাবে, তার মানে পি ভি ভি1 আমাদের টি1 ইকুয়াল টু ভি2 টি2। এইটা থেকে তো একটু আগেই সমাধান করছি, এটা আর করে দিব না, এটা হোমওয়ার্ক থাকবে, জাস্ট মান বসাই দিবা। করেই দিই। দেখো এইখানে একটা সুন্দর একটা কথা আছে, দেখো অনেকেই তোমরা একটা জিনিস ভাবো যে ভাই এখানে যেহেতু সেলসিয়াস আছে, অপশনে সবগুলা সেলসিয়াস, তার মানে কি আমরা সেলসিয়াসকে সেলসিয়াসেই রাখবো, এই কাজটা করা যাবে না। দেখো তোমাকে সূত্রে বসাইলে অবশ্যই কেলভিনে নিয়ে যাইতে হবে, তারপরে যদি অপশনে তুমি কেলভিন না পাও তাহলে আবার উত্তর থেকে 273 বাদ দিয়ে তোমাকে সেলসিয়াসে আনতে হবে। তাহলে দেখো আমাদের কি শেষের তাপমাত্রা টি2-র মান যদি আমরা আনতে চাই, তাহলে আমরা ভি2 টি আমাদের 1 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে ভি1, তাহলে কি ভাইয়া আয়তন দ্বিগুণ করা হলো, বুঝতে যাবে কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ, দ্যাট মিনস 2v ভি টি1 এর মান কত ভাইয়া 27, দ্যাট মিনস আমাদের হচ্ছে 300 ভিভি 600 কেলভিন। দেখো 600 কেলভিন কোথাও আছে, অনেকেই ভুল করে সি নাম্বার 600 ডিগ্রি সেলসিয়াস বসাই দিবা, না এই কাজটা করা যাবে না। তাহলে এখন এখান থেকে 273 বাদ দাও, তাহলে সেলসিয়াসে আসবে, তাহলে আমাদের কত 7 হাতে 1 8 2 হাতে 1 3 327 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস এই নাম্বারটা রাইট অ্যান্সার। সো এইখানে সেলসিয়াস, অপশনে সেলসিয়াস, এইটা দেখে কখনোই ভাবা যাবে না যে ভাই আমার এই তাপমাত্রাটা সেলসিয়াসে রাখাই আমি ক্যালকুলেশন করে দিই, এটা কখনোই ভাবা যাবে না, তোমাকে কেলভিনে আনতেই হবে বাধ্যতামূলক। ওকে, তারপরে তুমি উত্তর থেকে কেলভিনে না থাকলে সেলসিয়াসে নিয়ে যাইতে 273 বাদ দিয়ে দিবা। ওকে, বুঝতে পারছি রে?
ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 26-এর এ, 26-এর ডি। এ সুমাইয়া, ভুল করা যাবে না, 26-এর এ হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সটে আসো। যে একক আয়তনে তরলের কোনো আবদ্ধ গ্যাস পাত্রে দেয়ালে যে চাপ দেয় তা তার গতিশক্তির কি হবে? এটা দেখো ডিরেক্ট সূত্র। দেখো আমরা একটা সূত্র, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই পছন্দের, যে ভাইয়া পিভি ইকুয়াল টু আমাদের 2/3 ই, অথবা আমরা এখান থেকে লিখতে পারবো যে ভাই ই ইকুয়াল টু 3/2 আমাদের পিভি। ওকে, সো তাহলে কত হবে ভাইয়া বলো? আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2/3। দ্যাট মিনস আমাদের হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার। এখন এই সূত্র থেকে তোমাকে পরীক্ষায় আসতে পারে, যেমন চট্টগ্রামে আসছিল। পিভি কি নির্দেশ করে? মনে রাখবা, পিভি গতিশক্তি নির্দেশ করে। দেখো এই যে পিভি কি নির্দেশ করে, এটা তো একটা কনস্ট্যান্ট জিনিস ই, তাহলে পিভি শক্তি নির্দেশ করতেছে, দ্যাট মিনস গতিশক্তি নির্দেশ করতেছে। পিভি কি নির্দেশ করতেছে? গতিশক্তি নির্দেশ করতেছে, নির্দেশ করে। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পরীক্ষার জন্য ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে মনে রাখতে হবে, একটু কষ্ট করে মনে রাখিতে হবে, একটু কষ্ট করে মনে রাখিতে হবে। নেক্সটে আসো, দেখো কি বলছে। যে কোনো গ্যাস অণুর ব্যাস এত, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা এত, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অণুর মূল গড় বর্গবেগ। দেখো এইখানে এই প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন। তোমাকে পথভ্রষ্ট করার জন্য অনেক কিছু এক্সট্রা জিনিস দেওয়া আছে, যেটা তোমার পরীক্ষার প্রশ্নে লাগবেই না, দেখো তোমার দেওয়া আছে সিআরএমএস বেগ, অর্থাৎ মূল গড় বর্গবেগ দেওয়া আছে 500। তোমাকে বের করতে বলছে গ্যাসের ঘনত্ব কত। তাহলে সিআরএমএস এর সাথে ঘনত্বের কি সম্পর্ক ভাইয়া? যে সিআরএমএস ইকুয়াল টু আমরা জানি যে ভাইয়া √3p/ρ। তাহলে এখন আমরা সি স্কোয়ার ইকুয়াল টু 3p/ρ বলতে পারতেছি। তাহলে রো ইকুয়াল টু 3p/c স্কোয়ার বলতে পারতেছি। ওকে, তাহলে আমরা 3 ইন্টু পির মান কত ভাইয়া? চাপের মান দেখো এনটিপিতে চাপ, তাহলে দেখো ডিরেক্ট আমাদের চাপ একদম ডিরেক্ট আমাদের এনটিপি এসটিপি চাপগুলো আলটিমেটলি মনে রাখতে হবে। তাহলে কত ভাইয়া? 10⁵, হাতে ক্যালকুলেশন সুবিধার্থে 1.012 ইন্টু 10⁵, 013 10⁵, দরকার নাই, জাস্ট হাতে ক্যালকুলেশনের জন্য জাস্ট 10⁵ বসাই দিবা, ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে সির মান কত ছিল? ওই যে 500, তাহলে 500কে স্কোয়ার করতে হবে, তাহলে 25, আর এখানে ডাবল জিরো, 4টা জিরো হয়ে যাবে। ওকে, তার মানে 25 ইন্টু 10⁴ হবে। তাহলে এইখানে কাটাকাটি করে দেই, তাহলে 5টা শুধুমাত্র 10 থাকতেছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। দেখো তাহলে কত আসতেছে? মোটামুটি আমাদের অ্যান্সার চলে আসবে কত? তাহলে ধরো 3 × 1 = 4, এটা হচ্ছে 3 × 24, 3 × 24, তাহলে 24, 25, তাহলে ধরো আলটিমেটলি 8-এর কাছাকাছি। তাহলে 8 দ্বারা 10কে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং, সো 1 পয়েন্ট সামথিং, 1.5, এত বড় জীবনেও আসবে না। সো একের থেকে হালকা বেশি হবে, তার মানে 1.22। ওকে, 1.22 দেখছো? সো মান দেখে ঘাবড়ানো যাবে না, তোমাকে রাজশাহীতে ক্যালকুলেশন মাথায় রাখতে হবে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরে তোমাকে অপশনের দিকে তাকাইতে হবে, তাহলেই মোটামুটি তুমি উত্তর পেয়ে যাবা। ওকে, বুঝতে পারছো? তাহলে চলো নেক্সটে যাব আমরা। দেখো এইটাই আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তারপরে আমার কিছু পিডিএফ দেওয়া আছে তোমাদের উদ্দেশ্যে, সো তোমরা জাস্ট একবার করে গো থ্রো করে যাবা। ঠিক আছে, আমি একটাবার দেখাই দিব, পিডিএফটা কালেক্ট করে তোমরা জাস্ট একটাবার পড়ে ফেলবা। ওকে, দেখো রাজশাহীর শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা দেওয়া আছে কত। দেখো এই যে এই প্রশ্নটা শুধুমাত্র রাজশাহীতেই আসে। দেখা গেছে যে আমাদের কি শিশিরাঙ্ক নির্ণয়ের যে সূত্রটা দিয়ে আমরা নর্মালি বোর্ডে এমসিকিউ সমাধান করতাম বা সিকিউ সমাধান করতাম, আমাদের এডমিশন টেস্টে এই কনসেপ্ট থেকে রাজশাহী ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন প্রশ্ন আসে না, রাজশাহীতেই শুধু আসে। সো দেখো রাজশাহীর শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রায় 35°C এবং আর্দ্র থার্মোমিটার দেওয়া আছে 30°C। 35°C তাপমাত্রায় গ্যালিসের উৎপাদক দেওয়া আছে 1.6 হলে শিশিরাঙ্ক কত? দেখো শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু θ1 - g, θ1 মাইনাস আমাদের θ2। ঠিক আছে, θ1 - θ2 এভাবে আমরা বলতে পারি। তাহলে θ1 কোনটা, θ2 কোনটা, দরকার নাই ভাই, θ1 হচ্ছে বড় মানটা, θ1 বড়। তাহলে আমাদের কত? 30 আর 35-এর মধ্যে, তাহলে 35, আর θ2 হচ্ছে 30। সো এটা অলওয়েজ মনে রাখবা যে ভাই θ1 অলওয়েজ বড় হবে। সো শুষ্ক বাল্ব, সিক্ত বাল্ব এগুলো মনে রাখার দরকার নাই তোমার কোনটা, তুমি জাস্ট বড় মানটা θ1 ধরে ফেলবা। তাহলে দেখো এটা হচ্ছে শিশিরাঙ্ক, থিটা বের করবো আমরা, তার মানে 35 - 1.6, 35 তাহলে 5 আসবে।
তাহলে 16কে তুমি 5 দ্বারা গুণ করলে 5 6 30 শূন্য হাতে 3 5 6 7 8, তাহলে এক ঘর আগে 0.8, তার মানে এটাতে 8 বাদ দাও, তাহলে 8, তাহলে 5 6 7 1 2, তাহলে কত আসতেছে 27 ডিগ্রি সেলসিয়াস। আর শিশিরাঙ্কের একক কিন্তু ডিগ্রি সেলসিয়াস, কেলভিন না। দ্যাট মিনস বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? এটার একক কিন্তু সেলসিয়াস, এটা ডিগ্রি সেলসিয়াস একক, কেলভিন না কিন্তু, মনে রাখবা। ওকে, বুঝতে পেরেছেন? দেখেন, সো এই তো বি নাম্বার অলরেডি সবাই উত্তর করে ফেলছো, ধন্যবাদ। সো দেখো, আমাদের আজকের ক্লাসটা কিন্তু আমরা একদম 2টা ক্লাসের মাধ্যমে আমরা কি করছি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রটা খুব সুন্দরভাবে প্রিসাইজলি আমরা কমপ্লিট করে ফেলছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রটা কমপ্লিট করে ফেললাম। সো দেখো, এখন এই 5 থেকে 10-এর মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে আমাদের, সো ওই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি এখানে অ্যাড করে দিছি। সো এই থিওরি টাইপ অংশগুলো একটু জাস্ট দেখবা, থিওরি টাইপ অংশগুলো একটাবার দেখবা, দাগানো স্লাইড কালেক্ট করে নিবা। দেখো, এই যে আমাদের আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা, ওই গামার মান, অনুপাতের মানগুলো, গুরুত্বপূর্ণ তাপমাত্রা। সো এটা অবশ্যই পিডিএফটা কালেক্ট করে নিয়ে জাস্ট একটাবার গো থ্রো করে চলে যাবা। ওকে, সো ক্লাসটা কেমন লাগলো একটু জানাও আমাকে, যে সবাই সব কিছু বুঝতে পারছো কিনা। রাফসান, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি রে, তোমরা কেমন আছো? সো বলো। সো আমরা খুব সুন্দর মতো ক্লাসটা করে ফেলছি। সবাই দাগানো স্লাইডটা কিন্তু কালেক্ট করে নিবা। দাগানো স্লাইডটা কালেক্ট করার পরে কি করবা, আলটিমেটলি এই যে বাকি অংশগুলান দেখো, আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ অংশগুলান তোমাদের এখানে দিয়ে রাখছি, থিওরি টাইপের অংশ। সো এগুলান একটাবার পড়ে ফেলবা। ওকে, একটাবার পড়ে ফেলবা। সো কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো, এবং ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু জানাও। মানিক, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ সবার ভালো লাগছে। ওকে, সো এখন ক্লাসটা সার্থক হবে কখন জানো? তখন যখন তোমরা বাসায় একটু আলটিমেটলি প্র্যাকটিস করবা বা একটা আবার রিভিশন দিবা। দেখো, যখন আমি পড়াবো তখন মনে হবে আল্লাহ সবই তো সহজ, ভালো লাগতেছে। কিন্তু তুমি যদি এগুলান রিভিশন না করো, একবার নিজে প্র্যাকটিস না করে দাও, পরীক্ষার হলে ইমপ্লিমেন্ট করতে পারবা না। তার মানে তোমাকে অবশ্যই নিজে একটাবার করতে হবে, দেখতে হবে এবং রিভিশন দিতে হবে, নিজে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এই অল্প কয়েকটা দিন আছে। সো আলটিমেটলি খুব সুন্দরভাবে একটু নিজেকে প্রিপেয়ার করে নাও। এখন নতুনভাবে কিছু পড়ার দরকার নেই। দেখো, আমি এখন নতুনভাবে কিছু পড়াচ্ছি না, তোমাদেরকে সুন্দর মতো আগের জিনিসপাতিগুলো গুছাই দিচ্ছি। ওকে, সো দাগানো স্লাইডটা কালেক্ট করে নিয়ে খুব সুন্দর মতো রিভিশন করে ফেলতে থাকো। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ মানিক, ভালো আছি ভাইয়া। ওকে, ওকে, অসাধারণ ক্লাস। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, টানা আলটিমেটলি 4 দিন। সো আমাদের 2 দিন গেছে, আরও 2 দিন, ঠিক আছে? সো কালকেও দেখা হবে, পরশু দিনও দেখা হবে। সো কালকে আমরা দ্বিতীয় পত্র শুরু করব। সো দ্বিতীয় পত্র 2টা ক্লাস নিব। সো যারা রুটিনটা জানো না, দেখো রুটিনটা কিন্তু আমি ক্লাসে আজকে দিয়ে দিছি তোমাদেরকে, যে কবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলান সকল ক্লাসের রুটিনটা কই পাবো। এটা হচ্ছে রুটিন। দেখো, কখন রসায়ন ক্লাস, কখন উচ্চতর গণিত ক্লাস, কখন জীববিজ্ঞান ক্লাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটা হচ্ছে রুটিন। সো কারো কাছে না থাকলে তোমরা কি করবা, অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে রাখো রুটিনটা। ওকে, আর পিডিএফ কীভাবে পাবা, ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে এমডি মনিরুজ্জামান মুন্না ফেসবুক প্রোফাইলে একটা নক দিলে আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, ক্লাস পিডিএফ দিয়ে দেবো, ভাইয়ার ফেসবুক প্রোফাইল এমডি মনিরুজ্জামান মুন্না, এখানে তোমাদেরকে নক করলে আমি দিয়ে দেবো। অথবা আমাদের যে এডুকেশনের যে ম্যারাথন কোর্সের যে পিডিএফের জন্য যে লিঙ্কটা আছে সেখানেও আপডেট করে দেওয়া হয়। ওকে, ওকে, আপনার ক্লাসটা অনেক মিস করছিলাম। আচ্ছা, যাক, এখন পেয়ে গেছো ক্লাস, এখন সুন্দর মতো ফিজিক্স নিয়ে কোনো টেনশন করা লাগবে না। যা পড়াচ্ছি পড়ার পরে দাগানো স্লাইডটা কালেক্ট করে নিয়ে একটু রিভিশন দাও বেশি বেশি করে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর দীর্ঘায়িত না করি। যাদের স্লাইডটা দরকার আছে তারা অবশ্যই স্লাইড কালেক্ট করবে। আমি বলবো যে সবাইকে স্লাইড কালেক্ট করতে, কারণ স্লাইড কালেক্ট করলে তুমি জিনিসটা পুরোটা রিভিশন করতে সুবিধা হবে। ওকে, তাহলে সবাই ভালো থেকো, আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ 8টা 30 মিনিটের দিকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।